একজন ভদ্রলোক এই পৃথিবীতে এসেছিলেন কয়েকদিনের জন্য। তিনি একটা কথা বলেছেন, খুব ইম্পর্টেন্ট কথা, বারবার বলি আমরা, সেটা হলো যত মত তত পথ। বুঝলি, পথ অনেক আছে, মত অনেক আছে, কিন্তু পৌঁছানোর লক্ষ্য একটাই, কিন্তু পিস। যেই জিনিসটা থেকে ভয় পাচ্ছ বা যেটা তুমি করে হয়ে যাবে তোমার সাথে বলে তুমি ভয় পাচ্ছ, সেটা আইদার তোমার মনে কোথাও তুমি বিশ্বাস করো যে সেটা তোমার সাথে হওয়া উচিত, অথবা ওটা তুমিই করে ফেলবে। মানে যে হাইটের থেকে ওইরকম লেভেলে ফোবিয়া লেভেলে ভয় পাচ্ছে, তার ভেতরে আনকনসিয়াস লেভেলে তার ভয়টা হচ্ছে সে নিজে ঝাঁপাবে ওখান থেকে। অদ্বৈত দর্শনটা কিন্তু কথা বলে অ্যাবাউট এ পাওয়ার, কিন্তু সেই পাওয়ারটাকে সে সারা পৃথিবীর অন্য কোথাও দেখে না, সে দেখে নিজের মধ্যে। মানে আমি এবং ঈশ্বর আলাদা নই। নমস্কার, আমি সোয়াঞ্জন এবং ওয়েলকাম টু সোল কালেকশন আর তার 5th এপিসোডে। একটা শনিবার আমাদের মিস হয়ে গেছিল, কিন্তু খুবই সুখবর যে অনুরাগ ধর্মা এখন ভালো আছে এবং খুবই সুস্থ আছে। তো আমাদের এই এপিসোডটা আগামী শনিবার যাবে এবং অল্টারনেট শনিবার যেরকমভাবে হয় সেরকমভাবেই হবে। এবার আমরা যেটা প্রত্যেকবার করতাম ওই কমেন্ট দিয়ে শুরু করা, সেইটা আবার করতে পারছি না। তার কারণ হচ্ছে গত 1 ঘন্টা ধরে আমাদের অলরেডি একটা ঝামেলা লেগে গেছে, একটা তর্ক বিতর্ক হচ্ছে। সেটা টপিক, একটা ফিলোসফিক্যাল টপিক, যে ওশোর ফিলোসফি নিয়ে একটা জায়গায় আছে। শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছিল, এবার সেটা চলে যেত অন্য জায়গা। অন্য জায়গায় যথারীতি চলে গেছি। এবার সেইটা নিয়ে একটু চাইছি যে আমরা একটু কথাটা বলে শেষ করি এবং আপনারাও এটায় যোগদান করুন। শুধু তার আগে একটা জিনিস আমি বলে দিই, যেটা হলো যতজন আমার ফ্যামিলি এমার্জেন্সির পোস্টটাতে কমেন্ট করেছেন, আমার জন্য গুড উইশেস পাঠিয়েছেন, আমাকে পার্সোনালি মেসেজ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ কিরকম একটা মনে হয়েছে অনেকে আছে আমার পাশে, দ্যাট ওয়াজ ভেরি নাইস। আর মা একদম সুস্থ আছে, আপনাদের সবাইকে জানিয়ে দিই, আমিও খুবই খুশি সেই জন্য। তো যেখানটায় কথাটা চলছিল আমি একটু কেটে আসছি, যে একটা কথা চলছিল একটা ওই নিহিলিজম নিয়ে, যে সবকিছুর মানে আলটিমেটলি সবকিছু থেকে নিজেকে সরিয়ে দেওয়া এবং কিছুটা দূর থেকে গোটা সমাজটাকে দেখা, নিজেকে দেখা। এবং এই করতে করতে আমি খুব ছোট ছোট করে বলছি, অবভিয়াসলি কথা শুরু হলে আবার একটু বেটার হয়ে যাবে। এবং ওই যেখান থেকে কথাটা শুরু হলো সে একটা সময়ের পর আমাদেরকে মানে তোমরা বলতে চাইছিলে যে ইন্ডিভিজুয়ালি ট্রিট করতে হবে, সমষ্টিতে একটু সমস্যা আছে, সমাজের একটা সমস্যা আছে। এই বিষয়টাতে আমরা লাস্ট কথাটা থামিয়েছিলাম আমাদের একটু আগের আড্ডায়। আমি এইবার আমি আমি তোকে মানে এই নিহিলিজম ব্যাপারটা তুই বললি, হ্যাঁ, নিরীশ্বরবাদ। হ্যাঁ, নিহিলিজম ব্যাপারটা কিন্তু ইন কনটেক্সট অফ অ্যাব্রাহামিক্যাল রিলিজন। মানে আমি বলছি যে একটা সুপার ন্যাচারাল, আমাদের এই সমস্ত পৃথিবী রয়েছে, এগুলো একরকম, কিন্তু এর ওপরে একটা কেউ তো আছে যে দেখছে। এই জিনিসটা নেই, এটাকে অস্বীকার করাটা কিন্তু নিহিলিজম। ঠিক। ঠিক আছে, এবার তার মানে নাস্তিক নয়, দুটো একদম আলাদা জিনিস। কারণ যে ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি এবং মানি যে ধর্মটাকে, সেখানে কিন্তু এটাকে নাস্তিক বলে না। কারণ সেই ধর্মটার একটা বড় অংশ, ইনফ্যাক্ট মেজরিটি পার্টি হচ্ছে ওইটাকে অস্বীকার করে। তাই হিন্দু ধর্মটা অবশ্যই। অনেকটাই আস্তিকতাই তো বেশি। না আস্তিক নাস্তিক মানে কিন্তু অ্যাথিস্ট আর থিস্ট নয়, না, একদম নয়। মানে সিম্পল ব্যাপার, একটা ঈশ্বর বলে একটা এন্টিটি যে নাকি সবকিছু দেখছে, এটা একটা বিশ্বাস। ঠিক। এই বিশ্বাসে পৃথিবীর অনেক মানুষ বিশ্বাস করে। এই হিন্দু দর্শন বা সনাতন দর্শন যেটা বলে, সেটা হলো যে এর বাইরেও একটা আইডিয়া আছে, সেটা কিন্তু নাস্তিক নয়। আমি ওই এন্টিটি বলে কেউ যে এই পৃথিবীতে, ধর শিব পার্বতী কৈলাসে বসে থাকে, এই আইডিয়াটা আমি বিশ্বাস করি না, তাই বলে আমি নাস্তিক হলাম না। বুঝতে পারলি? এটাইও বলার চেষ্টা হ্যাঁ, করছি। মানে অনেক হিন্দু ধর্ম তো 6টা দর্শনের উপরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে মেজরিটি দর্শনই কিন্তু, যেমন অদ্বৈত বাদে তাও যদি বা ব্রহ্ম থাকে, যেমন সবচেয়ে বেশি রিচুয়াল যেই দর্শনে, মীমাংসা, পূর্ব মীমাংসা একটা নাস্তিক দর্শন। আচ্ছা, হ্যাঁ, সেখানে ঈশ্বরের জায়গা নেই। হ্যাঁ, নাস্তিক বলবো না, কিন্তু ঈশ্বর বিশ্বাস ওইভাবে করে না তারা। আচ্ছা, সাংখ্য অনেকটা তাই। তো ব্যাপারটা হচ্ছে যে ওই সুপার ন্যাচারালটাকে বিলিভ করে কি করে না সেটার উপরে ডিপেন্ড করে না আস্তিক নাস্তিক। নাস্তিক মানে কথাটার অর্থ হচ্ছে যে বেদে বিশ্বাস করে না, হুম। আচ্ছা, শুধুমাত্র এটুকুই। মানে অ্যাথিস্ট নয়।
না, একেবারেই নয়। কারণ অদ্বৈত বেদান্ত একটা মোটামুটিভাবে সেই অর্থে বলতে গেলে অ্যাথিস্ট। তার থেকেও বেশি সাংখ্য এবং পূর্বমীমাংসা তো অনেকটাই অ্যাথিস্ট। বিশেষ করে আদি শঙ্করাচার্যের যে ভার্সন, হ্যাঁ। আদি শঙ্করাচার্যের যে ফিলোসফি, যেটা তিনি বেদান্ত এবং উপনিষদ থেকে নিয়ে একসাথে করে একটা জিনিস বের করেছেন, ওই অদ্বৈত যে আইডিয়াটা, ওই অদ্বৈত ফিলোসফিটা, অদ্বৈত দর্শনটা কিন্তু কথা বলে অ্যাবাউট এ পাওয়ার, কিন্তু সেই পাওয়ারটাকে সে সারা পৃথিবীর অন্য কোথাও দেখে না, সে দেখে নিজের মধ্যে। মানে আমি এবং ঈশ্বর আলাদা নই, আমার মধ্যে সবার মধ্যে ঈশ্বর আছে তা কিন্তু নয়, অতটা সোজা নয় কিন্তু বিষয়টা। ইট ইজ লাইক যে আমার মধ্যে একটা গ্রেটার, আমি যে ভাবতে পারি এটা আমার কনসিয়াসনেস, আমি যে, এটা আমার চেতনা, মানে এটা হলো বেসিক, আমি যে ভাবতে পারি। আর আমি যে শুধু ভাবতে পারি না, আমার মধ্যে যে একটা, ওই যেটা প্রেমাসিসের সময় একটা এপিসোডে প্রেমাসিসি প্রথমবার শুনেছিলাম এই আইডিয়াটা ইমানুয়েল কান্টের, যে মানুষের মধ্যে একটা ঠিক ভুলের জাজমেন্ট অটোমেটিক্যালি থাকে, ভেতরে থেকে যায় যে এটা ঠিক এটা ভুল, এবং সেটা কিন্তু সমস্ত প্যারামিটার চেক করে কোনটাকে ঠিক বলবো কোনটাকে ভুল বলবো। জেনারেল আইডিয়া না কিন্তু এটা ঠিক ভুলের। মানে ধর খুন করা পাপ, ঠিক আছে, এটা একটা আইডিয়া। বাট একটা মানুষ যুদ্ধ করছে, যুদ্ধতে সে মানুষ মারবে বলছে, কিন্তু ওই যুদ্ধটা না হলে, বা আমাদের সিম্পল কথা, মানে মহাভারতের যুদ্ধতে প্রচুর মানুষ মারা গেছে, যুদ্ধটা না হলে তাহলে আরো প্রচুর মানুষের অসুবিধা হতে পারতো। তার মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ঠিক। শ্রীকৃষ্ণ বলছেন যুদ্ধ করো, যুদ্ধ করা তোমার খুব জরুরি জিনিস, কিন্তু নর্মালি কি না, না মানুষ মারা পাপ। তো তার মানে মানুষের মধ্যে পার্টিকুলার সমস্ত প্যারামিটার দেখে ঠিক এক্স্যাক্টলি মহাভারত যেটা বলে ধর্ম, আমি বলবো রাইচিয়াসনেস, মানে রাইট থিং, ডুইং রাইট থিং, এটা মানুষের মধ্যে আছে। এটা কিভাবে আছে? এই ভুল ঠিক বিচার করার ক্ষমতাটা কে দিয়েছে? শুধুমাত্র তাকে এক্সপিরিয়েন্স দেয়নি, শুধুমাত্র তাকে এক্সপিরিয়েন্স দেয়নি। একদম বাচ্চারা কিছু ঠিক ভুল বোঝে না। এটা অনেকেই বলতে পারে যে আচ্ছা একটা বাচ্চা তো ধর ইলেকট্রিক ইয়েতে সকেটে হাত দিয়ে বুঝলো এখানে দেওয়া উচিত না, ঠিক আছে, এটা এক্সপিরিয়েন্স হলো। বাট আমি এই ঠিক ভুলের কথা বলছি না, আমি বলছি তার মা, একদম একটা ইনফ্যান্ট বাচ্চা, তার মা বাবার যখন ঝগড়া হয়, শি ডাজ সামথিং যেটা ওটাকে প্যাসিফাই করার চেষ্টা করে। হাউ ডাজ শি নো যে এই মুহূর্তে আমার এটা করা উচিত যাতে এটা প্যাসিফাই হয়ে যাবে? কিভাবে জানে? তার তো এক্সপিরিয়েন্স নেই, তাই না? তো তার মানে কিছু ঠিক ভুলের ইয়ে আমরা নিয়ে জন্মাই। যেমন আরেকটা এক্সাম্পল, সত্যি কথা বলা। তুই এখন, আমি জীবনে সব সত্যি কথা বলেছি? হতেই পারে না। কোনো মানুষই সারা জীবন সত্যি কথা বলে থাকতে পারে না, মিথ্যে বলতেই হয়। সেটা ব্যবহারিক প্রয়োজনে মিথ্যে বলতে হয়। কেউ হয়তো সেটাকে খুব বেশি মানে নিজের আখের গোছানোর জন্য ইউজ করতে পারে, কেউ হয়তো অন্যকে দুঃখ দেব না জন্যও মিথ্যে হতে পারে, কিন্তু ব্যবহারিক প্রয়োজন দুটোই। কিন্তু আমরা এটা জানি, সত্যি কথা মানে মিথ্যে বলতে নেই, সত্যি কথা সবসময় বলতে হয়। এটা হচ্ছে ওই ঠিকটা। আমার ভালো হবে কিনা, অন্যের ভালো হবে কিনা, সবার ভালো হবে কিনা বা খারাপ হবে কিনা, এগুলোর বাইরে গিয়ে ঠিকটা আমরা আগে থেকেই জানি। এবং সেটা এজন্যে নয় যে ওই ঠিকটা বা সত্যিটা বললে পরে আমি স্বর্গারোহণ করব, মিথ্যে বললে আমার নরক হবে, এই ভয়টার জন্য মানুষ এটা করে না। এটা হচ্ছে কথাটা, বেসিক আইডিয়া। এবার এখানে আমার একটা আইডিয়া আছে, এটাকে আরেকটু ডিটেলে যদি ঢুকি, যে মানুষ ঠিক ভুলের মধ্যে ভুলটা কম করার চেষ্টা করে কেন? অনেকে আছে করে, অনেকে আছে ঠিক করার চেষ্টাই করে, যে আমি সবকিছু ঠিক করব। কেন? কারণটা হলো আমাদের ভেতরে একটা অদ্ভুত একটা ফিলিং আছে, ইমোশন বলবো না, ওটা একটা ফিলিং আছে, সেটাকে গিল্ট বলে বা অপরাধ বোধ বলে। মানুষ না এই জিনিসটাকে একদম সহ্য করতে পারে না। মানুষের সবচেয়ে বেশি অস্বস্তি দেয় মানুষের গিল্ট, যে আমার অপরাধ বোধ, আমি একটা কিছু করে ফেলেছি এবং এটা আমার মনে হচ্ছে ঠিক করিনি। মানুষ এই গিল্টটা অ্যাভয়েড করার জন্যই বারবার ঠিক করে, কারণ মানুষের এই গিল্ট বিষয়টা তার ভেতরে একটা এমন অস্বস্তির সৃষ্টি করে যে তার নর্মাল লাইফের যা যা কাজকর্ম সে করে উঠতে পারে না ঠিক করে, যদি সে সত্যি সেরকম গিল্ট করে। কারণ এরকম আমরা দেখেছি। এই যে গিল্টটা হয়, এটা আমার মানে আমি একটুখানি নিজের মতো করে এক্সপ্লেন করেছি ফিলোসফিটাকে। সেটা হলো, যদি গিল্টটা হয়, এই গিল্টটা আসলে অদ্বৈতবাদের যে আইডিয়াটা, যে আমার মধ্যে একটা লাইট আছে,
যেটা হলো বিশ্ব চেতনার একটা পার্ট। বিশ্ব চেতনা কি? এই পৃথিবীতে যদি আমরা একটা ক্লাউড হিসাবে ব্যাপারটাকে ভাবার চেষ্টা করি, তো আমরা দেখি যে এরকম এরকম সময় এরকম এরকম ভাবনা মাঝে মাঝে ওই হঠাৎ করে পড়া বৃষ্টির ফোঁটার মতো তোর গায়ে এসে পড়ে, যেখানে বৃষ্টি হচ্ছে না। এইটা কোনো একটা জায়গা থেকে না, কোনো একটা সোর্স থেকে তোর কাছে আসছে। এটা হলো বিশ্ব চেতনার কথা বলে। তোমার কাজ হলো তোমার মধ্যে ওই লাইটটাকে আইডেন্টিফাই করা। আর এই লাইটটা ততবার গন্ডগোলের জায়গায় বা নিভে নিভে যাবে যতবার তোমার মধ্যে গিল্ট ঢুকবে। ওই জন্য তোমাকে প্রত্যেকবার সঠিক কাজটা করতে হবে। যদি গিল্ট না ঢুকে তাহলে কি করবে? তাহলে তুমি ওই জিনিসটাকে প্রোটেক্ট করে রাখতে পারবে। তুমি খারাপ কাজ কিছু করছো না, তোমার মধ্যে কোনো গিল্ট নেই, তুমি একটা সেফ মাইন্ড স্পেসে আছো, তাহলে তুমি ওটাকে প্রোটেক্ট করতে পারবে, যাতে বিশ্ব চেতনার সঙ্গে তোমার যে কানেকশনটা সেটা তুমি করতে পারো। আলাদা করে কোনো ঈশ্বর বলে কিছু নেই। যা চাই হলো এইটাই হলো সব। আর তোমার এই প্রকৃতির মধ্যে যে অ্যাটমসফিয়ারটা আছে সেটাই কিন্তু চেতনা। হাওয়া, মানে বাতাস, অক্সিজেন, নাইট্রোজেন, এই সমস্তটাই কিন্তু এই যে এত রকম কমপ্লেক্স গ্যাসেস আছে, এই সমস্তই চেতনার পার্ট হিসেবে ঠিক মনে হয় আমার। কিন্তু এই যে গিল্ড বললে বা অপরাধ বোধ, এইটা তো গোটাটাই সমাজের তৈরি করা নর্মস, বা মানে আমরা আমাদের জন্য কিছু কিছু রুল প্রয়োগ করেছি, সেখান থেকে আমি অপরাধ বোধে ভুগছি। কিরকম? আচ্ছা, অপরাধ বোধের কয়েকটা এক্সাম্পল। ধরো আমি এই যে সেদিনই পড়ছিলাম, ভুটানের একটা জায়গা রয়েছে যেখানে বাচ্চারা 4 বছরের কম যদি মারা যায়, পাহাড়ের উপরে রেখে আসে যাতে শকুন খেতে পারে। তাদের একটা নিয়ম। আমরা এটা ভারত মানে অন্তত পশ্চিমবাংলায় ভাবতেই পারবো না নিজের বাচ্চা যে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে সে শকুন খাবার পার্সিরা এখনো ওইভাবেই পার্সিরা তো নিজেদের এরাই করে। এবার কারো কাছে কি কোনটার কি নর্মস হবে বা কোনটা অপরাধ বোধ হবে, সেটা তো সমাজ মানে আমরা সমাজবদ্ধ জীব, এই 10 জন মিলে ঠিক করবো। এটা দুটো তর্কই আছে। এই ইমানুয়েল কান্টের কথা যখন বললি, যে ইমানুয়েল কান্টের মতে এবং তারপরেও অনেকের মতে, এবং আমিও এটা বিশ্বাস করি, যে এটা সমাজের চাপিয়ে দেওয়া নিয়ম, বা যে ফ্যামিলিতে আমি বড় হচ্ছি বা যেভাবে বড় হয়েছি তার উপরে ডিপেন্ড করে না। অপরাধ বোধটা কোনো কিছুই, কোনো এই যে ঠিক ভুলের বিচারটা না হলে তোর অপরাধ বোধ আসবে একদমই। এটার উপরে ডিপেন্ড করে না, এটা মানুষ নিয়ে জন্মায়। তবে হ্যাঁ, এটা তুই যেটা বলছিস সে যুক্তি অনেকের আছে, যে এই যে মানে বিষয়টা আর কি, যে কোনটা ঠিক কোনটা ভুল, এটার পেছনে সমাজের কি কোনো গুরুত্ব আছে? সমাজের যেভাবে আমি বড় হচ্ছি, যে ফ্যামিলিতে আমি বড় হচ্ছি, যা দেখছি তার কোনো ভূমিকা আছে কি নেই, এটা অনেকেই নিশ্চিত নন। অনেকেই বলেন যে না, এটা কনটেক্সচুয়াল। আমি একটা কথা বলি এখানে, আমার এই প্রশ্নটা তো তাই করলো। এবার আমার মনে হয় এটার মধ্যে একটা ছোট্ট একটা ডিফারেন্স আছে। সেটা হলো সামাজিক নিয়ম আমাদের মধ্যে ঠিক ভুল তৈরি করে, ফর শিওর, কোনো প্রশ্নই উঠতে পারে না। আমি যেরকম বললাম, প্র্যাকটিক্যাল যত জিনিস আছে, প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো আমার ক্ষতি করতে পারে, আমি জানি সেগুলো আমার জন্য ভুল। ঠিক আছে, তাই বলে একটা মানুষকে বিষধর সাপ নিজের বাড়িতে পোষে না? পোষে তো, সাপ তো পোষে, বিষধর না হলেও। বিষধর সাপও পোষে। ইনফ্যাক্ট একটা রিসেন্টলি দেখলাম অজগর পুষেছে একজন, তার ছেলেকে খেয়ে নিয়েছে সে অজগর, পোষা অজগর। হ্যাঁ, রাইট, এটা খবর 3 দিন ধরে খাচ্ছিল না, তাদের নিয়ে গেছে ছোট বাচ্চা। এবং এই তার মানে কি, আমরা তো জানি যে কিছু কিছু জিনিস আমাদের ক্ষতি করবে, কিছু কিছু জিনিস আমাদের ভুল সমাজের নিয়ম তৈরি করে দিয়েছে। তো তার বাইরের কিছু ঠিক ভুল আছে, যেগুলো ইন্টারনাল ঠিক ভুল। এই ঠিক ভুলগুলো কিরকম? এই ঠিক ভুলগুলো হলো, আমি সমাজের নিয়মের একটা নিয়ম আছে, সেই নিয়মে আমি একটা ঠিককে মেনে নিলাম, এবং আমার বাড়িতে এসে আমি ঠিকই তো বললাম, তাহলে আমার বাড়িতে এসে মনে হলো এটা না আমাকে একটা গিল্ট দিচ্ছে, আমার না ওই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলা উচিত ছিল, কিন্তু আমি বলিনি, আমার গিল্ট দিচ্ছে। এইটা সমাজ ডিসাইড করে দেয়নি, এইটা তোর ইন্টারনাল সেলফই ডিসাইড করে দিয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা ঠিক ছিল। কারণ সমাজের নিয়ম তো অন্য কথা বলছে, যে প্রতিবাদ করতে যেও না তুমি, রাষ্ট্রের প্রতিবাদ তুমি করতে যেও না। তোর ভেতরে একজন বলছে না তোমার রাষ্ট্রের প্রতিবাদ করা উচিত, কেন? যা হচ্ছে ঠিক হচ্ছে না। হাউ আর ইউ শিওর এ ঠিক হচ্ছে না? তাহলে ঠিক ভুলের ডিসিশনটা সম্পূর্ণ তোমার। সেটা তো আমার এক্সপিরিয়েন্স, মানে সেটাকে আমি ভেতর থেকে, ধরো আমি জানি যে আমি এখন কসবার বিরুদ্ধে ফট করে যদি মুখ খুলি, তাহলে আমার তৃণমূল এসে কিছু একটা ঝামেলা টামেলা করে দিতে পারে, আমার ভয়। কারেক্ট। এবার আমি সেটাই বলছি, এইটা হলো একটা বেসিক একটা এক্সাম্পল দিলাম।
এবার এটা হলো কি বলতো, এটা হলো তোর তুই এটা এক্সপিরিয়েন্স তোকে যতটা দেবে, হ্যাঁ তার চেয়ে বেশি যেটা দেবে সেটা হলো তোর একটা খারাপ এক্সপিরিয়েন্স ধর হলো এর আগেও, তাও একটা পয়েন্ট আসবে যেখানে তুই ভাববি যে আমার সঙ্গে যা হবে দেখা যাবে, এই পৃথিবীতে প্রচুর মানুষ করেছে এটা, আমি কিন্তু বলবোই। ঠিক। এবার এই ঠিকের ডিসিশনটা তাহলে তাহলে তো ভুল হয়ে গেল, বেশ আমাদের পার্সপেক্টিভ থেকে তো ভুল হয়ে গেল। ঠিক। বাট সে শুধু নিজের গিল্টটা অ্যাভয়েড করার জন্য ঠিকটা করলো, হুম। এবং হয়তো সমাজে সত্যি একটা পরিবর্তন হলো। হ্যাঁ, মানে ধর এই যে সমাজের নিয়ম যদি মানুষ না যে আমার ঠিক আর সমাজের ঠিক দুটো মিলছে না, এটা জন্য আমি ওই রিস্কটা নিতে রাজি। ব্যবহারিক মানে ইউটিলিটেরিয়ান দিক থেকে যে রিস্কটা আমি দেখতে পাচ্ছি, যেরকম একটা এক্সাম্পল তুই দিলি, হ্যাঁ, সেটার বাইরে গিয়ে আমি এটা করব এবং আর আমি বলবো বা এই এই আমার ঠিকটাকে আমাকে নলে কষ্ট দিচ্ছে, আমাকে গিল্ট দিচ্ছে, সেটা যদি না হতো তাহলে পরে তো এত রকমের মতবাদ, এত রকম রাজনৈতিক মতবাদ, হ্যাঁ, দার্শনিক মতবাদ, বা তোর সমাজে বিভিন্ন স্ট্রাকচার, পলিটিক্যাল বিভিন্ন স্ট্রাকচার, এর তো আসতো না। আসতো না। এটা কাউকে মানে কারো কিছু কিছু মানুষের তো খুব প্রবলেম হয়ে যায় যে যেটা হচ্ছে ঠিক এটা সমাজের নিয়ম কিন্তু আমি মানতে পারছি না। আর্টও তৈরি হতো না যদি এটা আর্টও না তো হতো। একদমই কারণ আর্টও তাই বলছে যে যা হচ্ছে সেটা ঠিক নয়, তার মানে কি আমার মধ্যে একটা এমন জিনিস আছে যেটা আর কারোর মধ্যে নেই। আমি যে পার্টিকুলার কথাটা বলবো, আমি যে জিনিসটা যেভাবে দেখছি, আহ, আমি যেভাবে দুঃখকে এক্সপিরিয়েন্স করেছি, আমি যেভাবে পৃথিবীটাকে এক্সপিরিয়েন্স করেছি, সেটা তোর থেকে আলাদা। ঠিক। কি করে? তোমার কি করে? তোমার ছোটবেলা বড় মানে ছোট থেকে বড় হওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু তুই যদি বলিস আমরা সমাজেই আছি, তাহলে আমরা সমাজে তো প্রত্যেকেই মোটামুটি একই নিয়মের মধ্যে আছি, বেসিক নর্মসটা বেসিক নর্মসটা একই, তার মধ্যেও আলাদা আলাদা পার্সোনালিটিস কি করে তৈরি হচ্ছে, আলাদা আলাদা মানুষের চিন্তা ভাবনা কি করে তৈরি হচ্ছে। তার কারণ হলো প্রত্যেকের ঠিক ভুলের ডিসিশনটা আলাদা। ছোটবেলায় যখন কাউকে বাবা বলেছে, আমি সেটা ঠিক না ভুল এটা কিভাবে দেখছি, এটার উপর ডিপেন্ড করছে আমার পার্সোনালিটি। জিন আছে তার মধ্যে, সব আছে, কিন্তু আমি কিন্তু ছোটবেলা থেকে একটা ঠিক ভুল করতে করতে, ঠিক ভুল করতে করতে, কনফ্লিক্ট হতে 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 একটা মানুষ তৈরি হচ্ছি, যে মানুষটা এমন একটা একটা মানুষ, যে মানুষটা আর পৃথিবীতে কেউ নেই। আমার ভাবনাটা শুধু আমিই জানি। দিস ইজ হোয়াট অদ্বৈত বেদান্তর মতে, যে তুমি যে এই এক্সপিরিয়েন্সটা করছো, এটা শুধু তোমার পার্সোনাল, এবং তোমার মধ্যে যে ঘটনাটা আছে সেটা শুধু তুমিই জানো বা তুমিই অনুভব করতে পারো, আর পৃথিবীর কেউ অনুভব করতে পারে না। তার মানে তোমার মধ্যে একটা ইউনিক আইডেন্টিটি আছে, যেটা সবার মতো হতে পারতো। তুই 50টা রোবট বানা, 50টা রোবটকে বিভিন্ন জায়গায় বড় কর, ওরা কিন্তু একই ভাবে বড় হবে। তুই দেখবি 50 বছরের 10টা রোবট একই ভাবছে, বাট 50 বছরের 10টা মানুষ এক ভাবছে না। কিছু কিছু এক ভাবছে, কিন্তু ইন্টারনেট তারা অন্য কিছু একটা ঠিক ভুলে রিজার্ভ করছে, যেই কারণে আমাদের তর্ক হয়, যে কারণেই আড্ডা হয়, তার কারণ আমরা আইডিয়া এক্সচেঞ্জ করি, কারণ আমাদের নিজেদের মনে হয় আমি না এইভাবে দেখছি বিষয়টাকে, এইভাবে দেখাটা কোথা থেকে তৈরি হচ্ছে। এটা কিন্তু এটা খুব ভালো এক্সাম্পল দিলাম। আমি ওই ওই মানে রোবট না দিয়ে আমি বলতাম এটাই যে এটা কিন্তু আজকের দিনে শুধু দার্শনিক প্রশ্ন নয়, এটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে আজকে। কেন? কারণ আমরা এআই নামক বিষয়টি বানিয়ে ফেলেছি মানুষরা, ঠিক আছে? এআই কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো মানে মানুষের সময় ইন্টেলিজেন্স ওকে করতে হবে, আর্টিফিশিয়াল কিন্তু ইন্টেলিজেন্স মানে মানুষের কথা বলছেন যে এআই না মানুষের মতো হবে না, সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্য যে মানুষের মতো হয়ে যাওয়া, ঠিক আছে? এবার এআই এর সোর্স কি, মানে এআই কি করে ডেভেলপ করে? এটা যে এআই প্রচুর ইনফরমেশন নেয়, সেগুলোকে প্রসেস করে। আমরা মানুষ হিসেবে যত ইনফরমেশন পাচ্ছি তার থেকে বেশি ইনফরমেশন কালেক্ট করতে পারছে, আমাদের থেকে ফাস্টার প্রসেস করতে পারছে, আগামীতে আরো ফাস্ট প্রসেস করতে পারবে, প্রসেস করে একটা আউটপুট দেবে, এবং তারপরে মেশিন লার্নিং শিখবেও, নতুন এক্সপিরিয়েন্স এলে আগের এক্সপিরিয়েন্সের সাথে এটাকে মিলিয়েও নতুনভাবে শিখবেও, মেশিন লার্নিং করে একটা আউটপুট দেবে। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা একটা কবিতাও হতে পারে, গানও হতে পারে, সিনেমাও হতে পারে, ছবিও হতে পারে, একটা লেখাও হতে পারে, সব কিছু হতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি এআই মানুষের মতো ডিসিশন নিতে পারবে কিনা? এখানেই এই অদ্বৈত বেদান্ত এখানে ইম্পর্টেন্স হয়ে দাঁড়াচ্ছে। এই জানলে এই কেউ জানে না এখনো এটা, কারণ যদি ওই কনসিয়াসনেস যেটা আমরা বললাম, যে কনসিয়াসনেস বিষয়টা থাকে মানুষের মধ্যে ইনহেরেন্ট, যেটা এই সমস্ত ইনফরমেশনের বাইরে, ওটা নিয়েই আমি জন্মেছি, ঠিক আছে, ওটা ইউনিক টু হিউম্যানস, তাহলে পরে এআই
মানুষের মতো হয়ে উঠতে পারবে না। পারবে না, কোনোদিনই পারবে না। আর যদি সেটা না হয়, যদি এই কনসিয়াসনেসটাই, যেটা আমি বলছি যে আরেকটা তর্ক, যে না সবই হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের ফসল, এক একজন এক একভাবে প্রসেস করছে, মানে লজিক রিজনিং, হ্যাঁ হ্যাঁ, যে এক একজন শুধু এক একভাবে প্রসেস করছে বলে তাদের কনসিয়াসনেসটা আলাদা ঠিক। বা তাদের ডিসিশনগুলো আলাদা হচ্ছে, কিন্তু আসলে সবই ইনফরমেশনই। ঠিক। যদি সেটাই হয়, তাহলে কিন্তু আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের সমান হয়ে উঠবে। সেটা আমি বলছি তোকে, সেটা হবে না, এটা আমার বিশ্বাস এবং আমি বিশ্বাস করতে না, চাই। এর তো ওই একটা মানে একটা বেসিক প্রবলেম তো থেকে যাচ্ছে, ও তো কমিউনিকেট করছে মানুষের সাথে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে, যে আমি ও এক একটা মানুষের কাছে এক এক রকম। হ্যাঁ, এবার সেইটা ছেড়েও মানে এইটা এই ওই যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম একটা, ওই তোর সাথে কথাতেও বোধহয় বলেছিলাম, আর আগেও আলোচনা, ওই যে ট্রলি প্রবলেম, হ্যাঁ যে একটা ট্রলিতে একটা ট্রেন যাচ্ছে, সামনে 4টে মানুষ দাঁড়ানো, এবার ড্রাইভারের ব্রেক ফেল করেছে, মানে ইঞ্জিনের ব্রেক ফেল করেছে, ড্রাইভার ব্রেক করতে পারছে না, ও জানেই 4টে লোক মারা যাবে। হ্যাঁ। আর পাশ দিয়ে একটা রাস্তা দেখছে, ওখানে একজন দাঁড়িয়ে আছে, ওখানে গেলে পরে একজন মারা যাবে। তো এবার ও কি করবে? এটার তো কোনো সঠিক উত্তর নেই। ইনস্টিংক্ট, বা আমি ওটাকে কনসিয়াসনেস বলবো। ইনস্টিংক্ট হলো খুবই পিওর একটা জিনিস, যে ইনস্টিংক্টের মতো পিওর জিনিস, ইনস্টিংক্টের মতো শুদ্ধ জিনিস খুব কম আছে। ফার্স্ট থট যেটা একদম শুরুতে আসে, সেটাই বেস্ট থট হয়, দেখবি সবসময় পরে আমরা দেখি। হ্যাঁ, এবার ওই মুহূর্তে দাঁড়িয়ে ডান দিক ওই ডিসিশনটা নেওয়ার যে ক্ষমতাটা, এটাই কনসিয়াসনেস, এক্স্যাক্টলি, এটাই কনসিয়াসনেস। এক্স্যাক্টলি। এবার যদি এআই, যে আমাদের সেলফ ড্রিভেন কার জন্য এটা বললাম, সেলফ ড্রিভেন কার তো এআই এবং মেশিন লার্নিং দিয়ে চলবে, ও নতুন নতুন ট্রাফিকে দেখে দেখে, এবং পৃথিবীর যত ড্রাইভিং এর হিস্ট্রি আছে, যত ইনফরমেশন সব দেখে ও করছে ব্যাপারটা। ও কি ডিসিশন নেবে? সেই ডিসিশনটা বারবার কি একই রকম ডিসিশন নেবে? সব কনটেক্সটে বা সব রকম সিচুয়েশনে কি একই ডিসিশন নেবে? এবং নিলে পরেও সেই ডিসিশনটার পেছনে যুক্তি কি থাকবে? কারণ যুক্তি ওর কাছে থাকবে, কারণ লজিক্যাল রিজনিং ওর কাজ। লজিক্যাল রিজনিং এর কাজ, কিন্তু মানে ওটা বলে এই যে মানে অনেক ডিসিশন তো সব জিরো সাম নয়, 0 আর 1 তো নয় আমাদের জীবনে, না, তাই না? একেবারেই নয়। শোন, জীবনটাই বাইনারি নয়, জীবনটা বাইনারি আর নয়। বিশেষ করে আমরা ইন্টারনালি আমি সবসময় বলি যে আমাদের মধ্যে কিন্তু অনেকগুলো সেলফ আছে, কিন্তু স্ট্রংলি দুটো সেলফ আছে, যারা দুজন কন্টিনিউয়াসলি ফাইট করতে থাকে। এই তুই ঠিক বলছিস না, এই তুই ঠিক বলছিস, এই তুই ঠিক করছিস না, এই তুই ঠিক করছিস, এটা করতে থাকে। আর মানুষের যখন গিল্ট হয়, তখন মানুষ কি করে, সেটা হলো গিল্টটাকে না বুঝিয়ে রাখে, যে না, ও জাস্টিফাই করে যে না, আমি না সব ঠিক করেছি, আমার জন্য এটাই ঠিক ছিল। এবং এটা কষ্ট করতে হয় মানুষ। আমাদের জীবনেও হয়েছে নিশ্চয়ই কোনো গিল্ট, এরকম জিনিস যেটা করে ফেলার পর আমাদের মনে হয়েছে এটা ঠিক করিনি, কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে আমরা নিজেদেরকে জাস্টিফাই করেছি, এইটা এই সময়ের জন্য ঠিকই করেছি, এছাড়া আর কোনো অপশন ছিল না। কেন? তার কারণ আমরা গিল্টটা হ্যান্ডেল করতে পারছি না। হ্যান্ডেল করতে সুবিধা হবে, গিল্টটা একটু শান্ত করে রাখি। বাট সেই সময় যদি এই যে একটা অদ্ভুত জিনিস অনেকে বলে যে ফরগিভনেস ইজ এভরিথিং, ক্ষমা করে দেওয়া সবচেয়ে ভালো, ব্যাপারটা না অত সোজা না, বুঝলেন না? অত সোজা না। গিল্ট কিন্তু ব্যাপারটা সোজা হয়ে যায় কখন? যখন তুই এই গিল্টটা দেখছিস তোর মধ্যে খুব যন্ত্রণা তৈরি করছে, আর তুই এই গিল্টটা নিয়ে না খুব ওয়ারিড হচ্ছিস, এরকম সাবসাইড করছিস না, ওকে সাবসাইড করে সরিয়ে দিচ্ছিস না, তুই আসিসই না আমার কাছে, করছিস না যখন, তখন কিন্তু তোর কাছে কোনো অপশন থাকবে না। তো মানে আইদার ইউ হ্যাভ টু রিজলভ দ্যাট গিল্ট, না হলে ইউ হ্যাভ টু লিভ উইথ দ্যাট গিল্ট। তাহলে তোর কাছে প্রথম অপশনটাই হলো বেস্ট অপশন, কারণ তুই শান্তি চাস, আলটিমেটলি আসে মানুষ হিসেবে আমরা আনন্দই চাই। তো ডিরেক্টলি তুই কনফ্রন্ট করলি, ভাই দেখ আমার ভুল হয়েছে। আর পৃথিবীতে এরকম খুব কম মানুষ আছে যারা যদি কেউ সত্যি মন থেকে বলে আমার ভুল হয়ে গেছে, সে ক্ষমা করে না। না না, obviously, একদম। এটার একটা অদ্ভুত, এই যে তুই বললি যে গিল্ট, আমি বললাম যে না, ওটা আমার গিল্ট নয়, ওটা আমি ভুল করিনি, মানালাম আমি। এবার এখানে আবার সাইকোলজি চলে আসছে সাংঘাতিকভাবে, যে তুই তো কনসিয়াস মাইন্ডে, প্রিকনসিয়াস মাইন্ডে বললি যে আমার গিল্টটা হয়নি, আমি ঘুষ নিয়েছি আমার অফিসের থেকে, কারণ আমার ফ্যামিলিকে
ভালো রাখতে হবে, এটা আমার যুক্তি। আই হ্যাভ এ বিগার কজ। আই হ্যাভ এ বিগার কজ, হোয়াট এভার, এটা স্মলার কজ যদিও, কিন্তু যাই হোক, সে তাকে বোঝানোর চেষ্টা করছে নিজে। কারণ যারা ঘুষ নেয় বা যারা চুরি করে, মানসিকভাবে তো একটু তারা দুঃখ তো পায়। না না, তারা কোনো না কোনো ভাবে তো নিজেকে বোঝায় যে আমি ঠিক করছি, একদম। তা না হলে পরে তো সে একদমই তাই, হ্যাঁ। তো যেমন ধরো এই যে এক্সাম্পলটা দিলি, আজকে একজন সৈন্য, সে গেছে আরেকটা মানুষকে সে মেরেছে, আলটিমেটলি হয়েছে তো এটা, যে একজন সৈন্য একটা মানুষ আরেকটা মানুষকে মেরেছে নৃশংসভাবে, বা যা মেরে ফেলেছে। এবার সেটা সে জাস্টিফাই করবে কি করে? অনেক সেনাবাহিনী আছে যেখানে ফার্স্ট কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম একজন সৈন্য আরেকজনকে মারলো, মানে এটা তার পক্ষে সবসময় একটা ট্রমা। তারপর এটা তো রিয়াকশন। তারপরে তাকে ছুটি দেওয়া হয়, অনেক ক্ষেত্রে তাদেরকে ছুটি দেওয়া হয়, তাদেরকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করানো হয়, এবং ওই যে বিগার কজটাকে তাকে শেখানো হয় যাতে ওই যার মধ্যে তার না থাকে। তা সত্ত্বেও থাকে, তা সত্ত্বেও প্রচুর আমরা দেখেছি মানুষের সৈন্যদের মধ্যেও এটা আছে যে একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলেছে। এবার কথা হচ্ছে যে, যেখানে আসতে চাইছিলাম সেটা হচ্ছে যে, কনসিয়াসলি তো তুই বোঝালি নিজেকে যে না আমি দেশের জন্য করছি বা আমার ফ্যামিলির জন্য এটাই জরুরি, আমি তো ছোটবেলা থেকে কিছু পাইনি, আমার তো উপরে অনেক অত্যাচার হয়েছে, আমি আজকে কেন এসব প্রতিশোধ নেব না, সব বোঝালি তুই। কিন্তু তোর আনকনসিয়াস মাইন্ড যেটা রয়েছে, ও তো এটা বুঝতে পারছে না। ও তো বসে বসে ওই কনসিয়াসনেসটাই খুঁজছে, ও তো জানে ঠিক ভুলটা। হ্যাঁ, ও তোর স্বপ্নের মধ্যে তোকে দেখাচ্ছে। মানুষের একটা কমন স্বপ্ন হচ্ছে যে আমি পাবলিক প্লেসে আমার জামা কাপড় নেই। যাদের মধ্যে গিল্ট আছে তারা খুব দেখে এই স্বপ্নটা, আমি শুনেছি। হ্যাঁ, এবার ওটা তারপর যেতে 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 তো সাইকোটিক হয়ে যেতে পারে মানুষ। হয় প্রচুর মানুষের আছে, কেন প্রচুর মানুষ। ওপেনহাইমার শেষের দিকে পাগলই হয়ে হ্যাঁ, গেছিল হ্যাঁ। উইথ দ্যাট গিল্ট। প্রচুর মানুষের সাইকোটিক প্রবলেম হয় যে আমার অপরাধের জন্য একটা কোনো অদ্ভুত আমার মধ্যে একটা সাইকোটিক প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে। ওটাকে তো তুই ম্যানেজ করতে পারবি না, তুই জানেও না সে যেটা তার গিল্টের জন্য হয়েছে, সে কনসিয়াস নয় ওটা নিয়ে। সুতরাং কিন্তু এই যে যখনই এটা তো সবসময় সাইকোলজিক্যাল, আমি সবসময় বলি যে কোনো ইমোশন বা যে কোনো ফিলিং যদি তোমার কাছে আসে, ইট হ্যাজ এ পারপাস। মানে ধর দুঃখ এলো, দুঃখটা এসছে জীবনে, আমার খুব দুঃখ পেয়েছি আমি, আর আমি কি করলাম, আমি বললাম না না আজকে বন্ধুদের সঙ্গে পার্টি করি, দুঃখটা সাবসাইড করে দিই। বাট তার মানে তো দুঃখটা মানে কি বলবো ভ্যানিশ হয়ে যাচ্ছে না, তার মানে আমি দুঃখটাকে সাইডে রাখছি, তার মানে সে এক্সিস্ট করছে, আমি আস্তে আস্তে নিচে পাঠিয়ে দিচ্ছি ওই সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ডের মধ্যে ও চলাফেরা করছে। এই দুঃখটা এসছে কিন্তু ফর এ রিজন, এই দুঃখটা এসছে কিন্তু টু গিভ মি এক্সপিরিয়েন্স, টু গিভ মি এমন একটা ইমোশন একটা পয়েন্টে হিট করেছে, যে হিটটা করার পেছনে একটা কারণ আছে, যে এই মুহূর্তে আমি এই ইমোশনটা যদি ফিল করি তাহলে আমার ভবিষ্যতের জীবনে এই ইমোশনটার আইডেন্টিফিকেশনে আমার কোনো সমস্যা হবে না, এবং এই ইমোশনটা যখন আসবে আমার কাছে, মানে এটাও কারেন্ট দিয়ে হাত দিয়ে শক খাওয়ার মতো যে আমি আর কোনদিন এটা করবো না, এটা হয় না যে এই এক্সপিরিয়েন্সটা একজন দিতে এলো আর আমি এটা নিলামই না, একদম। তাহলে তো সেটা খুব ভুল হয়ে গেল, হ্যাঁ, খুব ভুল হয়ে গেল, এবং আমি তো ওকে সরাতে পারবো না। এটা সবচেয়ে বড়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, কোনো ইমোশন যদি একটা মানুষকে হিট করে সে সেটাকে সাবসাইড করতে পারে না, সেটা তার ভেতরে থেকে যাবেই, আনকনসিয়াসে ওটা থেকে যাবেই যতক্ষণ না রিজলভ না হবে। আজকে অবধি সাইকোলজিক্যাল প্রবলেমের সবচেয়ে বড় কারণ হলো যে এমন এমন কিছু জিনিস ভেতরে থেকে যায় যেগুলোকে আমরা সেই মুহূর্তে রিজলভ করি না। সবার সাইকোলজিক্যাল প্রবলেমের কারণ কিন্তু এটাই। সাইকোলজিস্ট কোথায় বোঝানোর চেষ্টা করে, টু দ্যাট পয়েন্ট, যে কোন কোন জায়গায় কি কি আনরিজলভড ইস্যুস থেকে গেছে সেগুলোকে রিজলভ করার চেষ্টা করে তারা, তাই না? আর আমাদের দেখ বেসিক্যালি আমি যেটা সবাইকে বলি সবসময়, আমাদের উচিত হলো যে যে কোনো ইমোশন, যে কোনো ফিলিং, যে কোনো যে কোনো যে কোনো ধরনের চিন্তা, যে চিন্তাটা আমাদের মধ্যে তৈরি হচ্ছে, সেটার কারণটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এই চিন্তাটা আমার মাথায় কেন এলো, মানে ধর আমি বলছি খুব সিম্পল কিছু কিছু চিন্তা আমাদের মাথায় আসে, যে চিন্তাগুলো না আমাদের কন্ট্রোলে থাকে না, এরকম প্রচুর চিন্তা আমাদের মাথায় আসে। স্বপ্ন তো আছেই, প্লাস আমি বলছি এরকম কিছু চিন্তা, যে চিন্তাটা করার পর ভাবি এরকম আমি এটা ভাবছি কেন, হ্যাঁ,
আসে তো। একদম। এই যে ভাবনাটা যখন আসে, ইফ আমরা যদি এই ভাবনাটা কেন আসছে এটার একটু গোড়া অব্দি যাই না, তাহলে কিন্তু মানে কেন আসছে, আমি কেন ভাবছি এটা, তাহলে কি ধরে নে, আমি তোকে বলছি আমাদের সবচেয়ে বেশি এই ধরনের নিষিদ্ধ ভাবনা হলো সেক্সুয়াল অ্যাট্রাকশন, ইনসেস্টুয়াল ইনসেস্টুয়াস, প্লাস মানে বুঝলাম না। যে ধরনের সম্ভব মানে যে ধরনের সম্পর্ক হওয়া নিষিদ্ধ। উচিত না, নিষিদ্ধ আচ্ছা, সামাজিক নিয়মে সামাজিক ভাবে ধরনের নিষিদ্ধ। সেই ধরনের সম্পর্ক। আমি বলছি শুধু সেটা না, এরকমও আছে যে ধর যেইটাতে মানুষের মনে হলো এর কারো একটা প্রতি সে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড, এবং সে বুঝছে যে এটা আমার ভাবা উচিত নয় কোনোভাবে, সেটা যে কোনো ফিল্ডেই যে কোনো জায়গাতেই হতে পারে। নাও একটা মানুষের এই ভাবনাটা কেন আসছে, সে যদি একটু ডিপার লেভেলে তার ভেতরে ঢুকে সে সেটাকে খোঁজার চেষ্টা করে, তাহলে কিন্তু তার সেক্সুয়াল সাইকোলজিটা খুব ক্লিয়ার হয়ে যাবে। সে কিন্তু হ্যাঁ। বুঝতে পারবে ইট ইজ নট অ্যাবনর্মাল। তারপরে কিন্তু তার কাছে কোনো গিল্ট থাকবে না এটা নিয়ে, এবং তার গিল্ট থাকবে না যেহেতু, সেহেতু তার এটা আস্তে 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 কমতে থাকবে। কারণ আমাদের একটা গিল্টি প্লেজার বলে কথা আছে না, যে আমরা গিল্টি কিন্তু আমাদের এটা আনন্দ দিচ্ছে, আনন্দটা বেশি গিল্টটা কম, ওই জন্য আমরা প্লেজারটা নিই নি, এটা আস্তে আস্তে কমতে থাকবে। কারণ তো মানে তুই এমন একটা জায়গায় ঢুকিয়ে দিচ্ছিস ডিসকাশনটাকে, যে এই ধর খুব সহজ একটা সাধারণ জিনিস আমরা করি বাড়িতে, বাচ্চাদের টয়লেট ট্রেনিং। বাচ্চাদের যদি খুব কঠোরভাবে টয়লেট ট্রেনিং করানো হয় ওই 2-3 বছর বয়সে, তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়, বড় হয়ে সেটা কাটানো খুব মুশকিল। বিকজ দের ইজ আ গ্র্যাটিফিকেশন ইন পাসিং ইউরিন অ্যান্ড ডিফিকেটিং, সেই গ্র্যাটিফিকেশনটাকে তুমি আটকে দিচ্ছ। ও যেটা বললো সেটার সাথে খুব রিলেটেড এই জিনিসটা। বাবা, তাই নাকি? হ্যাঁ, এই জন্যই বলে টয়লেট ট্রেনিং করতে তো হবেই, আমরা যেহেতু একটা সিস্টেমের মধ্যে আছি, কিন্তু খুব কঠোরভাবে টয়লেট ট্রেনিং করানো উচিত নয় বাচ্চাদেরকে। এটা সব সাইকোলজিস্ট এখন মেনে নিয়েছে। তা ফ্রয়েড প্রথম বলেছিলেন, এখন সব সাইকিয়াট্রিস্ট সব সাইকোলজিস্ট বারবার বলবে যে খুব কঠোরভাবে করবেন না এটা, তাহলে পরে মুশকিল আছে। কারণ ওই যে অবদমিত যে ইচ্ছাটা, অবদমন হয় না। অবদমন বলে রাগ বল, দেশ বল, গিল্ট বল, ভালোবাসা বল, কারোর প্রতি অ্যাট্রাকশন হোক, অবদমন তো হয় না। ও মনের কোথায় কোনায় লুকিয়ে থেকে কি ক্যান্সার হয়ে দেখা দেবে পরে এসে, সেটা তো খুব মুশকিল। যেমন ওই একটা কেস পড়ছিলাম আমরা, যেই এটা শুনি যে অনেক আছে মানুষের হাতটা সবসময় নোংরা মনে হচ্ছে তাদের। কেন মনে হচ্ছে হাত নোংরা? সাবান দিয়ে ধুয়ে যাচ্ছে না, একটা গিল্ট আছে কিছু নিশ্চয়ই। হ্যাঁ, এখন বহিঃপ্রকাশ হয়ে যাবে। একদম। একজনের মানুষের কেন মনে হবে সবসময় হাত নোংরা? বা ধর ফোবিয়া, যে কোনো ফোবিয়া, যেকোনো- ফোবিয়াটা খুব ইন্টারেস্টিং, কিন্তু ফোবিয়ার ডিসকাশনটা ইজ ফোবিয়ার ইন্টারেস্টিং, ডিসকাশন দুর্দান্ত ইন্টারেস্টিং। একজন আমাদের এখানে একজন সাইকোঅ্যানালিস্ট এসেছিলেন, ডক্টর ইন্দ্রাণী মুখার্জি। তিনি বলেছিলেন একটা মেয়ে মথে ভয় পায়, এবং ভয় পায় মানে ভয় পায় না, ও মানে ও প্যারানয়েড হয়ে যায় মদ দেখলে, পাগলের মতো ভয় পায়। আর এটা অ্যাবনর্মাল। এমনিতে ধর কেউ টিকটিকিতে ভয় পায়, কেউ আরশোলাতে ভয় পায়, এভরিথিং এজ এ রিজন। হ্যাঁ, অবভিয়াসলি, হ্যাঁ। এই ভদ্রমহিলা যখন ডিপে ঢোকে, ওর মানে আমাদের সাইকোঅ্যানালিস্ট যিনি, তিনি যখন থেরাপিস্ট যিনি, তিনি যখন ডিপে ঢোকেন, তিনি খুঁজে পান যে এই ছোটবেলায় তার নিজের বাবা থেকে মলেস্টেড হয়েছিল, এবং ওই যে একটা পুরুষালী চেহারা, কদর্য, ওই চেহারাটাকে ও মথের উপর প্রজেক্ট করেছে, সেই কারণে ও মথকে এত ভয় পায়। বাট শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দিস। ও কিন্তু এটা জানে না যে মানুষের একটা ভয় অ্যাকচুয়ালি কোনো জিনিসের উপর হয় না। ফোবিয়া বিষয়টা তাই, একটা পার্টিকুলার জিনিস থেকে ভয় পায়। আমি তো সবাইকে বলি আরশোলা কামড়ালে 16 দিনের হসপিটাল আর 14টা ইঞ্জেকশন, তো অ্যাকচুয়ালি তা নয়। তাহলে আরশোলাকে ভয় পাওয়ার কারণটা কি মানুষের? মানে ফিয়ার প্লাস অ্যাংজাইটি, এটা হচ্ছে ফোবিয়া। হ্যাঁ, ফিয়ার, শুধু ফিয়ার হলে হবে না। শুধু ফিয়ার হলে হবে না, ভয় তো ভয় মানুষ যে যেই যেই জন্তু কামড়াতে পারে, মানে যাদের নখ বা দাঁত আছে, যারা খুব তাড়াতাড়ি চলতে পারে, মানুষের থেকে জোরে দৌড়তে পারে বা চলতে পারে তাদের, এবং যারা উঠতে পারে, এই জাতীয় প্রাণীর থেকে মানুষ ভয় পায়। ওটা ভয়, ফিয়ার, কারণ ওরা অনিষ্ট করতে পারে বা
ওটা আমি পারি না ও পারে, এই কারণে একটা ভয় আছে ওদের মধ্যে। যেমন বলে যে যে কচ্ছপকে ভয় পায়, মানে ছোট কচ্ছপ, টার্টলস, এগুলো টার্টলস ফোবিয়া যদি কেউ বের করতে পারে, পৃথিবীতে কারো টার্টল ফোবিয়া আছে, তাহলে সে নোবেল পেয়ে যাবে, কারণ ও জিনিসটা হয় না, ওর ধীরে ধীরে চলে, ওর নখ দাঁত কিছু নেই এবং ও উড়তেও পারে না। তো ভয় মানুষ পাবে। তো আরশোলাকে ভয় পাওয়ার ওই ফ্লাইট আছে ওর মধ্যে একটা, সেটার জন্য ভয় পায় অনেকে মানুষও। কিন্তু অ্যাংজাইটিটা হচ্ছে তার সাথে যুক্ত হলে সেটাকে ফোবিয়া বলে। মানে আরশোলার কথা শুনলে বা আরশোলার কথা ভাবলেই আমার ভয় লাগছে। বা ওই যে এক্সাম্পলটা খুব বলে যে একটা মানে উপর থেকে পড়ে যাওয়ার, উপরে হাইটের একটা ভয় আছে মানুষের, যেহেতু আমরা উঠতে পারি না বা পড়ে গেলে ব্যথা পাবো, ভয় থাকতেই পারে। কিন্তু তোর রেলিং ফেলিং দেওয়া আছে একটা ব্যালকানি, সেখানে যেতে একজন মানুষ ভয় পাচ্ছে, মানে ও ঘর থেকেই বেরোতে পারছে না, যে ব্যালকানিতে তুই ওদিকেই দাঁড়াস, তোকে এদিকে আসতে হবে না, তুই এদিকে ওদিকেই দাঁড়াস, ঘর থেকে জাস্ট বেরিয়ে আমাদের সাথে গল্প কর, তো 3 বন্ধু মিলে গল্প করছে, আসতে পারবে না। কেন যেতে পারছে না? সেফটি বলে না, এখান থেকে কেউ পড়ে মারা যাবে না, রেলিং দেওয়া আছে, সব দেওয়া আছে, তাহলে হাইটের থেকে ভয়টা কিসের? প্র্যাকটিক্যাল ভয় তো নয় এটা। এবার এটাই ফোবিয়াতে বলে যে আহ, তুমি যে জিনিসটা থেকে ভয় পাচ্ছ, এ খুব ইন্টারেস্টিং কথা, কিন্তু যে জিনিসটা থেকে ভয় পাচ্ছ বা যেটা তুমি করে হয়ে যাবে তোমার সাথে বলে তুমি ভয় পাচ্ছ, সেটা আইদার তোমার মনে কোথাও তুমি বিশ্বাস করো যে সেটা তোমার সাথে হওয়া উচিত, অথবা ওটা তুমিই করে ফেলবে। মানে যে হাইটের থেকে ওই রকম লেভেলে ফোবিয়া লেভেলে ভয় পাচ্ছে, তার ভেতরে আনকনসিয়াস লেভেলে তার ভয়টা হচ্ছে সে নিজে ঝাঁপাবে ওখান থেকে। কারণ ভয়টা হচ্ছে মরে যাওয়ার, ডিফেন্স হচ্ছে ফোবিয়াটা। এবার সে কেন ভাবছে যে আমি ওখান থেকে লাফিয়ে যাবো? কেন লাফাবে একজন মানুষ? কি কারণ লাফাতে হয়? আত্মহত্যা করে কেন? গিল্ট থেকে, কষ্ট থেকে। গিল্ট থেকে আর কষ্ট থেকে, ঠিক। তো আইদার তার একটা সুইসাইডাল টেন্ডেন্সি আছে এসবের জন্য, অথবা বা তার নিজেরই মনে হয় যে ওই গিল্ট, যে আমার মরে যাওয়া উচিত এইভাবে, অথবা তার মধ্যে ওড়ার স্বপ্ন আছে কোথাও একটা, যে আমি উড়ে যাব, তার ইচ্ছে করে যে আমার হাত দুটো পাখার মতো হয়ে যাক, একটু উড়ি না। সবারই ইচ্ছে করে, একটা ছোট বয়সে তো আমাদের সবার ইচ্ছা আছে উড়বো। এবং এইটা কিন্তু যেটা বলছে সেটা কিন্তু এরকম ডিরেক্টলি আমাদের মনের মধ্যে আমরা না উড়বো ডানা, এরকম না, না, খুবই সাবকনশিয়াস আনকনশিয়াস এর ভেতরে কোথাও একটা ঘোরাঘুরি করছে এই চিন্তাটা, আমরা জানি না, আমরা ভাবছি না। ওটা ডিফেন্স করে নিয়েছে ফোবিয়া আমি না এই ব্যাপারটা না আমি ঠিক মানে একটু বুঝতে পারছি না, একটু যদি যেই একটু ভেতরে ঢোকো আর কি। জিনিসটা থেকে আমি ভয় পাচ্ছি, বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে যে আমি যদি ফোবিয়া লেভেলে আমার অ্যাংজাইটি হয়, অ্যাংজাইটিটা কেন? আমার দুটো ধরনের ভাবনা হচ্ছে, তাই তো অ্যাংজাইটি, তা নাহলে তো অ্যাংজাইটি হবে না। যে আমার এটাও মনে হচ্ছে, ওটাও মনে হচ্ছে, একটা মনে হওয়া হচ্ছে এই জিনিসটা আমার হবে বা জিনিসটা আমি করে ফেলবো। হাইটের থেকে ভয়টা হচ্ছে পড়ে যাওয়ার। মানে ধরো যদি আমি এটা যদি ভাবি যে পাহাড়ে অনেক উঁচুতে দাঁড়িয়ে রয়েছি, বাই চান্স পাটা স্লিপ করে গেলে বা আমার অ্যাক্সিডেন্টের, ফিয়ার, ফোবিয়া নয় ওটা। বা এইটা থেকে কেউ যদি নিজেকে বিরত রাখে যে না না ভাই, বাই চান্স যদি বারান্দার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দ্যাট ইজ অলসো ফিয়ার। এবার ব্যাপারটা বোঝ, যেটা বলছে অ্যাংজাইটি মানে কি। অ্যাংজাইটি মানে কিন্তু টেনশন হচ্ছে, অ্যাংজাইটি নয় কিন্তু। যদিও এটা খুব ডিটেল, যারা আরো বেশি জানে তারা আরো ডিটেলে বলতে পারবে, বাট বেসিক যদি ল্যাঙ্গুয়েজে বলি তাহলে ইট ইজ যে একটা অ্যাংজাইটি মানে সবসময় এটা বুঝতে হবে যে অ্যাংজাইটির সঙ্গে একটা শারীরিক অসুবিধা ক্রিয়েট হচ্ছে এবং সেটা কন্টিনিউয়াস হচ্ছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। যদি রিপিট না হয় তাহলে সেটাকে ফোবিয়া বলে দেওয়া যাবে না। একদিন হলো হঠাৎ, দেয়ার মাস্ট বি 1000 রিজন। যেটা যদি কন্টিনিউ হতে থাকে দেন ইট ইজ, আর তোমার যদি রিয়েল নিজের লাইফের যে নর্মাল কাজকর্ম সেটা যদি এফেক্ট করে যায়, দেন অনলি ইউ ক্যান আইডেন্টিফাই দ্যাট এজ এ ফোবিয়া। ওকে, আচ্ছা ততক্ষণ অব্দি ওটা ফোবিয়া হবে না, ততক্ষণ অব্দি ওটা ফিয়ারই থাকবে। আচ্ছা। প্র্যাকটিক্যাল ফিয়ার তো আছেই হাইটের থেকে, সে তো আছে। অ্যাংজাইটিটা হচ্ছে ওই লেভেলে যে এবার আমার মধ্যে দুটো জিনিস কাজ করে, দুটো সত্তা রয়েছে আমার মধ্যে। একজন চাইছে যে ঝাঁপি পড়ি আনকনসিয়াসলি, একজন ইচ্ছে করছে আমি ঝাঁপাই ওখানে, খুব ইচ্ছে করছে আমার লাফাতে ওখান থেকে। আরেকজন বলছে এই লাফালে মরে যাবি তো, তুই যাসি না ওই 18 তলা রেলিং এর সামনে, যাবি এবি।
এটা হচ্ছে ওই কনফ্লিক্টটা, এটার থেকে অ্যাংজাইটি। এ জিতে গেছে যে ওকে যেতেই দেবো না আমি সামনে। উল্টো দিকটা জিতে গেলে সুইসাইড অ্যাটেম্প করে নেয় মানুষ। করতে পারে, অনেকেই করে তো এটা হচ্ছে কষ্ট ফোবিয়া, ফিল করে। ডগ ফোবিয়া আছে অনেক মানুষের। হ্যাঁ হ্যাঁ এবার অবশ্যই আছে। ওই বললাম ফিয়ার কখন হবে, ফিয়ার তো থাকতেই হবে, ফিয়ার তখনই হবে দাঁত ফাঁত আছে, একদম একদম। কুকুর তো কামড়ায়, হুম। এমন তো নয়। কিন্তু ফোবিয়া হচ্ছে যে ওর বাড়িতে কুকুর আছে শুনলে পরে তার কুকুর বাধা থাকবে, কিন্তু বাধাই আছে এখন, হুম। তাও আমি যাবো না ওখানে। তাও আমি যাব নাটা ইজ নট ফোবিয়া অনলি। তাও আমি যাব না ভেবে যদি আমার মধ্যে শারীরিক অসুস্থতা তৈরি হয়ে যায়, আমার যদি এইটা ভাবনাটাই আমাকে ভেতর থেকে প্রচন্ড অসুস্থ করে দেয় ইন্টারনালি, মানে আমি বলছি শারীরিক ভাবে না, ইন্টারনালি কন্টিনিউয়াসলি তুই কোনোভাবে এটা থেকে বেরোতে পারছিস না, শ্বাসকষ্ট হচ্ছে, ভেতরে অসুবিধা হচ্ছে, দেন ইট ইজ অ্যাংজাইটি। তার মানে কিছুটা অতীত রয়েছে। এইবার এটা একটা কেসের গল্প বলছি আমি, এই ডগ ফোবিয়া একজনের। তো যখন সাইকোলজিস্টরা তাকে দেখতে, মানে তার সাথে কথা বললো সাইকোলজিস্ট, তখন থেরাপিস্ট, সে মানে বেসিক্যালি কি, যে কুকুর আমাকে কামড়াবে, এটাই হচ্ছে আইডিয়া। একজন বলছে আমার ভেতরে যে কুকুরটা না তোকে কামড়ানো উচিত, তুই কামড় খাওয়ার যোগ্য। এটা হচ্ছে আমার ভয়, আসল ভয়টা হচ্ছে এটা, যে আমার কুকুর তো আমাকে কামড়াবেই। হুম। তারপর আরো ডিপে ঢুকেছে, যে কেন কুকুর কামড়াবে তোমাকে, হুম। তোমার এটা কেন মনে হয়, অত ডাইরেক্টলি নয়, বাট প্রসেস ঢুকছে যে কেন ওর এটা মনে হবে যে একটা কুকুর, ও হি ডিজার্ভস টু বি বিটেন। হুম। তখন বেরোলো যে ও ছোটবেলায় পাশের বাড়িতে সাথে ওর ভালো সম্পর্ক ছিল, সেখানে একটা কুকুর ছিল। এবার সেই বাড়িতে মেয়েও ছিল ছোটবেলায়, কিন্তু 5-6 বছরের, সেই বাড়িতে একটা মেয়েও ছিল ওর বয়সী, মেয়েটাকে ওর খুব ভালো লাগতো। হুম। ও মেয়েটাকে মানে এতটাই ভালো লাগতো যে ও সেই সময় চেয়েছিল যে ওর সাথে একটা সম্পর্ক তৈরি হোক, প্রেমের সম্পর্ক, ছোটবেলার যেমন বাচ্চাদের হয় ওরকম আর কি। কিন্তু ওর বাবা এসে, মেয়েটির বাবা এসে, ওরে তোরা দুজন একসাথে থাকবি না এই রুমে, কখনো একা একা কখনো খেলবি না তোরা, এই ওর ভেঙে যায় ওখান থেকে। তারপরে ওরা ওখান থেকে চলে যায়। তো এই যে বাবা করেছে ওটা, তার মানে তো ওদের ফ্যামিলির একটা রাগ আছে ওর উপরে, এবং ওই বাড়ির মহিলার প্রতি ও একটা, ওই যে বললো ওই আগের কথাটা, যে ওই এটা আমার করা উচিত ছিল না, এই গিল্টটা আছে। তো ওই গিল্টটা আছে বলে তার মানে ওই বাড়ির কুকুরটা আমাকে কামড়ানো উচিত ছিল। সেখান থেকে এসছে যে তার মানে এবার ডিফেন্স মেকানিজম, আমি কুকুরের সামনেই যাব না কোনোদিনও, কারণ কুকুররা তো আমাকে কামড়াবে। একটা কেস এইটা আমি বলি, বলছি না সব ক্ষেত্রে এটা না না, না obviously। এটা একটা কেস, এই এতটা ভেতরে চলে যায় আর কি। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো সাইকোলজিক্যালি এত বড় একটা সাইকোলজি, এত বড় একটা সাবজেক্ট, এত ভাস্ট একটা বিষয়, যেখানে আমার মনে হয় আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা সাইকোলজিকে কিভাবে দেখেছি সেইটা বোধহয় আমাদের পক্ষে বলা উইল বি বেটার, কারণ এত ডিপ একটা সাবজেক্ট যেখানে যারা এক্সপার্টস আছে তারা আরো বেটার জানে এই বিষয়গুলো সম্পর্কে। আমরা তো নিজেদের এক্সপিরিয়েন্স থেকে, আমাদের নিজেদের ইন্টারেস্ট থেকে সাইকোলজি নিয়ে পড়াশোনা করি, বাট দ্যাট ইজ এ ডিফারেন্ট। বাট আমার মনে হয় প্র্যাকটিক্যালি এই যে গিল্টটা, এই গিল্টটা কি করে হ্যান্ডেল করা যায়, এটা বা হ্যান্ডেল করা যায় মানে গিল্টটা কিভাবে মানুষের মধ্যে এফেক্ট করে, এটা যদি আরেকটু বেশি লোকজন বোঝে বা আরো বেশি লোকজন এটার মধ্যে ঢোকার চেষ্টা করে, আন্ডারস্ট্যান্ডিং গিল্ট, প্রত্যেক মুহূর্তে আমরা যা যা করছি সেগুলোর জন্য কোনটা আমার মনে হচ্ছে না ঠিক, তবু আমাকে করতে হচ্ছে। এই যে এটা বলছে, এটা ধরো সাধারণ মানুষ হিসাবে, যে নর্মালি লোকজন যার সাইকোলজিস্টের কাছে যাওয়ার আপাতত ক্ষমতা বা সময় নেই সবার। কি, মানে কিরকম কি প্রসেসটা হতে পারে নিজেকে প্রশ্ন করবার? দেখ, বাই দ্য ওয়ে, তোকে একজন লিখেছে কথাটা প্রশ্ন নয় প্রশ্ন, এটা বলেছে বলে আমি জাস্ট সরি ইয়ে করে নিলাম। হ্যাঁ, এবার হ্যাঁ, প্রশ্ন করা যেতেই পারে, প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আছে। দেখ, প্রসেস যদি বলা যায় তাহলে আমি বলবো সমস্ত মানুষের ইন্ডিভিজুয়াল প্রসেস আছে, ইন্ডিভিজুয়ালি সে নিজের মতো করে একটা প্রসেস বের করে নেয়। যেরকম প্রত্যেকটা অভিনেতার একটা নিজস্ব প্রসেস আছে, সে নিজের অভিনয়টা নিজের মতোই করে, যদিও স্কুল অফ থট আছে, তো এখানে স্কুল অফ থট আমি বলতে পারি, কিন্তু তাও কিন্তু প্রত্যেকটা অভিনেতা আলাদাই অভিনয় করবে। আমার যেটা মনে হয় সেটা হলো, মানুষের যত বয়স বাড়ে, মানুষ যত রুটিনের মধ্যে ঢুকে পড়ে, মানুষের ভাবনার সঙ্গে মানুষের একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়।
কারণ তার মাথার মধ্যে সবসময় খুব অযাচিত এবং অকারণের ভাবনা, মানে প্রাথমিকভাবে দেখতে গেলে কোনোটাই অকারণে নয়, অযাচিত কিছু ভাবনা যেগুলো সে ভাবতে চায় না তবু ঢুকে পড়ে। যেরকম হলো, বস কালকে কি বলবে, বসের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক কতটা ঠিক আছে, কতটা ঠিক করতে হবে, কোনটা করলে আমি আমার লাইফে উন্নতি করতে পারবো, টাকা পয়সার যে অবস্থা, তাহলে কোথা থেকে কি করলে কোথা থেকে টাকা আরো বেশি আসতে পারে, এই ভাবনা। প্রত্যেক দিন বাসে করে অফিস যাচ্ছি, একটা গাড়ি কবে কিনবো এবং গাড়িটা কেনার জন্য আমার কি কি প্ল্যানিং করা দরকার, এটা একটা ভাবনা। এরকম হাজার হাজার ভাবনা আছে। সোশ্যাল মিডিয়াতে আমার বন্ধুর সঙ্গে সিঙ্গাপুর গেছে, আমি কবে যেতে পারবো, এই ভাবনাগুলো না আমাদের মধ্যে খুব বেশি ক্লাউডেড হয়ে গিয়ে আমরা এই ক্লাউডগুলোকে না সরিয়ে আমরা আমাদের নিজেদের প্রশ্ন করার জায়গাটাতে পৌঁছতেই পারি না, কারণ আমাদের কাছে এত বেশি ব্যস্ততা থাকে ভাবনার জায়গা থেকে। এবার যদি আমি ভয়ের কথা বলি, আমি যদি ভয় ব্যাপারটা, প্রত্যেকটা মানুষ ভয় পায়, ফিয়ার নিয়ে কথা হচ্ছিল। ফিয়ার বিষয়টা কি? ফর মি ফিয়ার ইজ লাইক একটা জিনিস, একটা কাল্পনিক মানে কাল্পনিক সত্যকে সত্যি মেনে নিয়ে সেটা সত্যি হবে বলে ভেবে সেইটা না করা বা সেইটার প্রতি ভয় পাওয়া। মানে যেরকম ধর, আমার বস কালকে আমাকে প্রচুর খিস্তি করবে, নাও করতে পারে, ইউ নেভার নো। আমির খানের একটা ইন্টারভিউ দেখছিলাম লালান টপে। আমির খান নিজের বাবাকে প্রচন্ড ভয় পেত, এবং তার বাবার যে রাগ, সেই রাগটা মারাত্মক লেভেলের। আমির খান বিয়ে করে নিয়েছিল এবং ওর বাড়িতে কেউ জানতো, ওর দুই বাড়িতে কেউ জানতো না। রিনার সঙ্গে আমির খানের বিয়ে হয়ে যায়। ওর বাবার প্রচন্ড রাগ, এবং বাবাকে বলাটা আমির খানের জন্য একটা বিরাট ভয়ের ব্যাপার ছিল। বাবাকে যখন বলেছে, বাবা বলেছে যাক তাহলে সব ঠিকই আছে, তাহলে বিয়ে যখন হয়েই গেছে তাহলে আর কিছু করার নেই। তো তার মানে কি, ভয়টার কোনো বেসিস থাকলো না। তো জেনারেলি আমরা একটা এমন সিচুয়েশনকে ভাবি যে সিচুয়েশনটা সত্যি হতে পারে বলে আমাদের বিশ্বাস হয়, এবং এটা সত্যি হলে কি হবে এই ভেবে আমাদের ভয় লাগে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে। সো প্রথম কথা হলো, আমার মনে হয় এই যে প্রজেক্টের ট্রুথটা, এই ট্রুথটাকে ভাবা না আমাদের একটু বন্ধ করা উচিত। আমাদের জীবনে যা যা হওয়ার তাতেই হবেই। এবার সেটা ভয়টা কি বলতো, ভয়টা হলো ওইটা হওয়ার আগের একটা ফিলিং, ওটা যখন হবে তখন আমার যা ফিলিং হবে সেটা হোক। ভয়টা হলো ওই ঘটনাটা ঘটলে আমার সঙ্গে কি হবে। যেমন আমার মায়ের ক্ষেত্রে আমি বলি, আমি ভয় পেতেই পারতাম যে আমার মায়ের কোলোনোস্কোপি হবে, কোলনে, এবং ডাক্তার সন্দেহ করেছিল কোলনে মেলিগনেন্সি থাকতে পারে, মানে ক্যান্সার থাকতে পারে। তো আমি যদি এটা ভাবি যে এখন কি হবে, তাহলে যদি এটা বেরায় তাহলে কি হবে, এই ভাবনাটা আমাকে ওই মুহূর্তে ফাংশনাল রাখবে না। তো আমি তো যে ফাংশনাল আমার যে লাইফের যে যা যা জিনিস করা দরকার সেটা করতে পারবো না। সেই মুহূর্তে আমাকে অর্গানাইজেশন পডকাস্ট নিয়ে ভাবতে হবে, বই থেকে ইয়ে নিয়ে ভাবতে হবে, আমার সিনেমা নিয়ে ভাবতে হবে, আমার কাজ নিয়ে ভাবতে হবে, আমি তো ফাংশন করতে পারবো। সো ইটস বেটার, আমি যেভাবে হ্যান্ডেল করি বিষয়টাকে, ইটস বেটার যে যখন এই ঘটনাটা ঘটে যাবে আমার অ্যাকশনটা তো তারপরেই, ঠিক তাই তো? যতক্ষণ না এটা ঘটছে ততক্ষণ আমি ওটা নিয়ে ভেবে লাভ নেই আমার, ঠিক আছে? তো আমি কি করলাম, আমি মানে না ভেবে, এবং দেখা গেল কিছুই বেরোয়নি, আমি মাথার মধ্যে যদি এখন ভাবতাম আচ্ছা যদি এটা বেরোয় তাহলে কি কি হয়ে যাবে, মাথাটাই খারাপ হয়ে গেল একটা পয়েন্ট, তাহলে আমার কি হবে, এটা যদি আমি ভাবতে থাকতাম তাহলে তো সেটা আমার বাবাকে এফেক্ট করতো, সেটা আমার বাড়ির অন্যান্য আত্মীয় স্বজনকে এফেক্ট করতো। আমি তো খুবই নর্মালি ব্যাপারটাকে নিয়েছি, কারণ এটা তো নর্মাল ব্যাপার। এই ভয়টা হলো প্রথম জিনিস যেটাকে মিনিমাইজ করা শুরু করতে হবে, বন্ধ করা যাবে না, এটাকে মিনিমাইজ করা শুরু করতে হবে থ্রু দিস ভাবনা, যে আমি যেটা ভাবছি সেটা হতেও পারে নাও হতে পারে, সুতরাং ওটাকে অত পাত্তা দিয়ে লাভ নেই। এটা হলো প্রথম ভাবনা। এবার যখন এই ভয়টা চলে যাবে তখন যেটা হবে সেটা হলো যে যে ডিসিশনস গুলো মানুষ নিচ্ছিল, যে আমি না, আমার জীবনে এইটা না হলে অনেক ক্ষতি হয়ে যাবে, এরকম কিছু নেই পৃথিবীতে। যেটা হওয়ার সেটা হবেই, ঠিক আছে? মানে যদি তুমি চেষ্টা করে দাও, তুমি ইফ ইউ আর উইলিং টু গেট সামথিং, এরকম না যে তুমি বসে আছো ভাগ্যের উপর, ভাগ্য তো হবেই, এরকম না, ওরকম ডেস্টিনি ওরকম না। তোমার কাজ, তোমার কর্ম আস্তে 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 তোমার একটা পয়েন্টে নিয়ে যাবে যেখানে তোমার রেজাল্ট আছে,
কিন্তু তুমি রেজাল্টের জন্য কাজ করছো না। এবার তুমি যদি এখন এই মুহূর্তে ঢুকে ভাবো যে একটা ইন্টারভিউতে, আমরা ইন্টারভিউয়ের এপিসোডটাই নিয়ে কথা বলেছিলাম, তুমি যদি ভাবো যে আমি একটা ইন্টারভিউ দিতে যাবো, এই চাকরিটা না হলে না আমার জীবন শেষ হয়ে যাবে, ইন্টারভিউটা ক্র্যাক হবে না বস, হবে না। লাইফটাও এরকমই। তো মানে ইন্টারভিউ ওটাতেই মানে তুইও তো বলছিস যে এটা সিনেমা, তোরা তো সিনেমার জন্য, সিনেমার ক্ষেত্রেও একই, যে এই সিনেমাটা না বানাতে পারলে না, এই প্রডিউসারের সাথে দেখা করতে যাচ্ছি, এইটা গল্পটা এ না যদি- করলে গল্পটা যদি না পছন্দ হয় তাহলে যে কি হবে। তাহলে আমার জীবনের কি হয়ে যাবে না। বরঞ্চ আমার মনে হয়, যেটা আমি সবসময়ই বলি, যে আহ, আমরা না ফেলিয়ারকে খুব ভয় পাই, বাট ফেলিয়ার কিন্তু আসলে খুব বন্ধু জিনিস, জানিস তো। ফেলিয়ারই তোকে, এটা আমরা সবাই ফেলিয়ার টিচার্স এভরিথিং, এটা তো বলি, কিন্তু কেন? তার কারণ ফেলিয়ার ইজ গিভিং ইউ নিউ স্টোরি ইন ইউর লাইফ। যে আমি না এখানে ফেল করেছিলাম, আমি এখানে সাকসিড করেছিলাম, সেটা তো সবাই জানে, বাট ফেলিয়ার গল্পটা শুধু তোর পার্সোনাল, ইউর পার্সোনাল স্টোরি ইজ ফেলিয়ার। অ্যান্ড এই ফেলিয়ার তোকে যে গল্প, তোকে কেন আমি ফেল করলাম এই প্রশ্নটা যদি তুই না করিস, তাহলে তুই সাকসেসই করতে পারবি না। কার যেন ইন্টারভিউ দিয়েছিলাম, বোধহয় জয়দীপ আলোয়াতে, সেখানে বলছিল যে সাকসেস মানুষকে কিচ্ছু শেখায় না। হ্যাঁ, যদি বলে কথা কি ভালো কোনো প্রশ্নই নেই, শেখাতেই পারে না, শেখানোর দায়িত্বটা ফেলিয়ারেরই আছে। এবার এই জিনিসগুলো, এই যে বেসিক কিছু আইডিয়া লাইফের সম্পর্কে, পৃথিবীকে দেখার আইডিয়া, এটা যদি একটু একটু করে বদলায় মানুষের মধ্যে, তাহলে আমার মনে হয় যে মানুষের মধ্যে না, দেখ হ্যাপিনেস বিষয়টা ইজ ভেরি, কি বলবো, এটা খুব রিলেটিভ একটা জিনিস। কেউ একটা একটা দারুণ চা খেয়ে এত আনন্দ পেতে পারে, যেরকম মানে মনে হবে তার জীবনে আমি সব পেয়ে গেলাম। আমি যেমন একটা ভালো মিষ্টি খেলে মনে হয় আমার আর কিছু চাই না, আমি জীবনে সর্বশ্রেষ্ঠ আনন্দে পৌঁছে গেছি। বাই দ্য ওয়ে, আপনারা জানেন না, মিষ্টি খেলে আমি চোখ খুলে রাখতে পারি না, আমার এতটাই আনন্দ হয়। তো এবার এই আনন্দটা নিই তো আমি, অনেকের জন্য এটা আনন্দ নাও হতে পারে, আমি মিষ্টি দেখাচ্ছি, তাই তো। পয়েন্টটা হলো প্রত্যেকটা লোকের কাছে আনন্দ একটা আলাদা জিনিস, কিন্তু পিস। মানে সেদিনই মনে হলো যে তোমার ডায়মন্ড হারবারে গেছিলেন, একটা হোটেলে গেছি খেতে, খেয়ে খাবার টাবার এসে নিয়ে আমরাও খুব এটা কেন, এটা এরকম কেন, মোটা চালের ভাত ইত্যাদি ইত্যাদি। তারপর বললো দাদা মোটা চালের ভাতে খেয়ে নিন, এখানে এরকমই চলে আর হজম ভালো হয়। তাহলে আমাকে ওকে দিই। এবার ভদ্রলোক ঢুকলো, বোধ হয় মাঝি, সমস্ত কিছু করে টোরে লুঙ্গি টুঙ্গি তুলে বিরাট পরিমাণে একটা ভাত দিল, ডাল আর তরকারি, যে কি আনন্দ করে খেলো না। আমি দেখে বলছি এইটুকুন, এইটাই মানে চোখ টোক বন্ধ করে মাছ আর লেবুটা মাছের শিল্প মনে হচ্ছে যে এইটার জন্য সারাটা দিন ওয়েট করে আছে। আর ওই খাচ্ছর কোনো বন্ধু কিচ্ছু দরকার নেই। আরেকটা মজার জিনিস হলো যে এই আমরা তো মেটাসাইকোলজি অনেক ভেতরে কিছু গেলাম, কিন্তু খুব বেসিক্যালি যদি দেখিস, আনন্দের কিছু হরমোন আছে, কিছু কেমিক্যাল আছে, এই কেমিক্যাল গুলো কিন্তু জানে না যে তুই মিষ্টি খেয়ে এতটা আনন্দ পাচ্ছিস নাকি একটা বিএমডব্লিউ কিনে এই আনন্দটা পাচ্ছিস। ও কিন্তু জানে যে এই লোকটা ফিল করছে আনন্দ, এবার আমি এতগুলো কেমিক্যাল বেরিয়ে গেল, আনন্দের ফিলিংটা কিন্তু সেম। হ্যাঁ, সেম সেম সেম। একটা মানুষ যদি ধর, এই যে একটা ছোট ছোট জিনিস, একটা মানুষের সবচেয়ে বড় সমস্যা কি এখন? ছোট জিনিস আনন্দ পাচ্ছে না, অনেক জিনিস চাই। ছোট জিনিসে আনন্দ পাচ্ছে না হলো সবচেয়ে বড়। আরেকটা সবচেয়ে বড় প্রবলেম কি বলতো, মানুষ লোকের সঙ্গে কানেক্ট কম করছে, বেশি লোকের সঙ্গে কথা বলছে না। আমার মনে হয় আমরা পৃথিবীতে জন্মেছি লোকের সঙ্গে কানেক্ট করার জন্য। মানুষ না দেখলে, এই পৃথিবীতে মানুষের সঙ্গে কথা না বললে এই পৃথিবীটাকে বোঝাই যাবে না। তার কারণ হলো প্রত্যেকটা মানুষ, একটু আগে আমরা বলছিলাম, প্রত্যেকটা মানুষের ভেতরে যদি একটা কনসিয়াসনেসকে বিচার করি, তাহলে সে না এই পৃথিবীটাকে একভাবে দেখেছে, তার পার্সপেক্টিভটা শোনাটা আমার কাজ। ঠিক, এবং যদি শুনেনি, এই ওইটা শোনাটা আমার কিচ্ছু করতে হবে না, তার সেটাকে আমাকে বিরাট এফেক্ট সবসময় দিতে হবে না, বাট যতটুকু এফেক্ট সে আমাকে দিচ্ছে, আমি এইগুলো নিয়ে একটা অন্য পার্সপেক্টিভ তৈরি করছি, যেটা শুধু আমার। ঠিক, এবার সেটা যদি মানুষ এই কানেকশন করা বন্ধ করে দেয়, হাই হাউ আর ইউ বিচি এইসব লেখে রাত্রিবেলা টেক্সটে মেয়েদেরকে, তাহলে তো সে কমিউনিকেট করতে চাইছে না, সে তো কথা বলতে চাইছে না। আমার কাছে প্রচুর মেসেজ আছে হাই, আমি আপনাদের সবাইকে বলে দিই, হাই লিখে মেসেজ করলে আমার কাছ থেকে উত্তর পাওয়া খুব ডিফিকাল্ট, যদি না আপনি অত্যন্ত সুন্দরী হন। ডিসক্লেমারটা দিয়ে রেখেছি। কিন্তু
ব্যাপারটা হলো হাইয়ের বাইরে মানে আমার মনে হয় যে কোনো মানুষের সঙ্গে কথা বলার জন্য ইউ নিড টু আস্ক এ কোয়েশ্চেন, তাই তো? এটাই তো কথা, না হলে একটা মানুষ তোমার প্রতি ইন্টারেস্টেড হবে না। যদি আরেকটা মানুষকে সেই প্রশ্নটা, আমরা আবার ফিরে ঘুরে ওইখানে আসি, আরেকটা মানুষকে যদি প্রশ্ন করতে আমার অসুবিধা হয়, তার মানে মেনে নিতে হবে যে আমি নিজেকে প্রশ্ন করি না। কারণ প্রশ্নের যদি ক্ল্যারিটি থাকে তাহলে সেই প্রশ্নটা শুধু আমাকে না, অন্য কেউ করতে পারবো। অদ্ভুত একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। ওই যে তুই বললি যে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করলি যে প্রশ্নটার অ্যাকচুয়ালি মানে অনেকগুলো লেয়ার্স আছে, বুঝলি তো? এবার দেখ, আমার একটা জিনিস মনে হচ্ছে, সেটা হলো আমি আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স করেছি, প্রেমাশিস একটা নিজের জীবনের এক্সপিরিয়েন্স করেছি, দুজনের এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা। বাট আমার মনে হয় যে আমি রিসেন্টলি একটা কমেন্ট দেখলাম সোল কানেকশন পডকাস্টে, আমার সন্দেশ টিভি মানে সোল কানেকশন পডকাস্টের নিচে একজন কমেন্ট করেছে যে ভাবতে শিখিয়েছে সোল কানেকশন পডকাস্ট। আমি তো আলাদা কোনো মানে এটা তো ভাবিনি যে সবাই কেন আমি ভাবতে শেখাবো এখন, বা আমরা এই আড্ডাটাও মারছি, এটা তো ইন্টেনশন না। পয়েন্টটা হলো, আমার মনে হয় এই যে এত বড় একটা কথা একজন বলেছে, ভাবা প্র্যাকটিস করো, এই কথাটা, এই ঘটকের কথাটা, এটা না খুব ডিপার একটা মিনিং আছে। এবং আমি স্পেসিফিক্যালি আমার যে এক্সপিরিয়েন্স লাইফে, যেভাবে আমি পৃথিবীটাকে দেখেছি এবং যত বড় মানুষ আমাকে যা যা শিখিয়েছে, আই ওয়ান্ট টু শেয়ার দ্যাট উইথ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাতে কারো মানে ভালো লাগবে কি লাগবে না এটা আমার দায় নয়। আমার দায়টা হলো শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, এবং সেটা খুব শিগগিরই আমার মনে হয় আপনাদের কাছেও পৌঁছবে। আমরা কিছু ছোট ছোট মডিউলস আনবো আপনাদের জন্য, খুব শিগগিরই আমাদের ওয়েবসাইটে আসবে। এবং আমার মনে হয় সেটাতে তুই যে প্রশ্নটা করলি সেটাতে বোধহয় উত্তরগুলো আরেকটু স্পেসিফিক্যালি আরেকটু গুছিয়ে দেওয়ার জায়গা থাকতে পারে। আর একটা বিষয়টা কি, এই আনন্দটা যেটা নিয়ে কথা হচ্ছিল, যে ছোট ছোট বিষয়ে আনন্দ পেতে শিখুন। খুবই ভালো লাগে শুনতে। বাট এখন আমরা যেই লাইফে বা আমরা যে রাস্তায় বা মানে ফোন খোলবার আগে অ্যামাজন থেকে কিছু একটা জিনিস দেখে নিয়েছি, ফ্লিপকার্টে কিছু একটা দেখে নিয়েছি, যেটা দেখে আমার খুব কিনতে ইচ্ছে করছে, একটা টি শার্ট দেখতে ইচ্ছে করছে, একটা ভালো কিছু খেতে ইচ্ছে করছে। এবার মানে সেই মোহটাকে না কাটিয়ে, যে কাটানো সম্ভব নয় আর কি, মানে এই লাইফে থাকতে গেলে থাকতেই হবে, কলকাতায় এইভাবে সার্ভাইভ করতে গেলে এই মোহগুলো আসবেই। এখানটায় বসে আছি, একজনের একটা টি শার্ট দেখলাম, মনে হলো আরে বাবা এটা হলে ভালো হয়, বা কোথাও একটা যেদিকে একটা বিরিয়ানি গন্ধ পেয়ে মনে হলো এই বিরিয়ানিটা থেকে খেয়ে নিলে ভালো হয়। যে এই আনন্দটা পেতে গেলে এই জিনিসগুলোকে বাদ দিতে হবে। এবার মানে এই বাদ না দিয়ে যে হ্যাঁ ঠিক আছে আমার আজকাল আমার এটা একটা বদদোষ হয়েছে, সেটা হচ্ছে অনেক প্রশ্ন করলে পরে আমার মানে বই থেকে এত নম্বর এপিসোডটা দেখে আসুন। এবার আমরা বলার ইচ্ছে হচ্ছে যে ফিলোসফি অফ হ্যাপিনেস বলে এটা আমরা এপিসোড করেছি, যেখানে পুরো ব্যাপারটা নিয়ে কথা, পুরো ব্যাপারটা নিয়ে এটা নিয়েই কথা হয়েছে। কিন্তু বেসিক কথাটা ওই অরুণাভও বলে মাঝে মাঝে, সেটা হচ্ছে যে ভালো থাকাটা একটা অভ্যাস। ফার্স্টে ডিসাইড করে না আমি ভালো থাকবো। আমি আমি আজকে সকালবেলা উঠে ডিসাইড করলাম আজকের দিনটা খুব ভালো। ওটা ভেতর থেকেই আসে, বাইরের কোনো জিনিস কোনোদিনও মানুষকে আনন্দ দিতে পারে না। এই কথাটা আবার এই আড্ডা শুরু হবার প্রথম কথাটা যাচ্ছে যে নিজেকে একটা ওই দূর থেকে দেখার অভ্যেস করা। আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি, এখানটা থেকে আমি দেখছি। এবার এটা খুব একটা সহজ না, এবং এটা হয় না, এটা হয় না, এরকম ভাবে অবজার্ভ করা যায় না। আমি দূর থেকে আমাকে দেখছি, হয় না। আমরা যখন কথা বলি, আমরা সেই কথাগুলো একটা পার্টিকুলার স্পিডে বলি, একটা পার্টিকুলার মডুলেশনে বলি, এবং সেই কথাগুলো অনুযায়ী আমাদের মডুলেশন গুলো চেঞ্জ হয়ে যায়। এটাকে আমরা কনসিয়াসলি করি, খানিকটা তো বটে। হ্যাঁ, কিন্তু সেটার কি মানে আমরা কি জানি এই মুহূর্তে না আমার গলাটা এতটুকু নামতে হবে, না এই ডিসিশনটা কি নিই না, এটা আছে, নিই না, তো এটা অটোমেটিক্যালি একটা সিস্টেমের মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাপিনেসের ব্যাপারটা হলো এরকম যে এটা তোমার মধ্যে একটা পয়েন্টে ইট উইল এরকম একটা লেয়ার হিসেবে ওই পিসটা, হ্যাপিনেস বলবো না, আমার মনে হয় এটা পিস বলা ভালো, এটাকে শান্তি বলা ভালো, যে একটা শান্ত জায়গা তোমার ভিতরে সবসময় থাকবে, যেটা আমি তোকে তখনও বলছিলাম, যে জায়গাটা না আমার যখন আমার চিৎকার করে কথা বলতে হবে, আমার জোরে কথা বলতে হবে, আমার আস্তে কথা বলতে হবে, এই পুরোটার উপর ডিপেন্ড করবে না।
মানে যত কিছু আমার জীবনে ঘটছে তার উপর আমার শান্ত থাকাটা নির্ভর করবে না, আমার শান্ত থাকাটা নির্ভর করবে শুধু আমার উপর। আমি কোনো এক্সটার্নাল ফ্যাক্টরকে আমার নিজের শান্তি বিঘ্নিত করতে দেব না। এরকম একটা স্টেট অব্দি পৌঁছে যেতে পারে মানুষ, ইজিলি পৌঁছে যেতে পারে। এটা বলতে বিরাট কিছু নাই, না, এটার জন্য বিরাট সাধনা টাধনা কিচ্ছু করার দরকার কিচ্ছু নেই। করতে হবে না। ইট ইজ ভেরি প্র্যাকটিক্যালি পসিবল। হয়তো তোমরা পৌঁছে গেছো বলে বলতে পারছো, ওটা বিরাট করি, মানে আমি তো আছি ভাবতেও পারছি, মানে তোমরা যে জায়গাটা বলছো এটা নির্বাণের মতন একটা জায়গা। না না, নির্বাণ টির্বাণ কোনো নির্বাণ টির্বাণ না। আমি জানি মানে কিচ্ছু নির্বাণ, আমি বলছি তোকে বেশি না, এই নির্বাণ টির্বাণ বলে তোলে না ব্যাপারটাকে অনেক বেশি মানে হাউয়া করে দেওয়া হয়েছে। কমপ্লিকেটেড। হ্যাঁ, ব্যাপারটা না মুশকিল নয়। প্র্যাকটিক্যালি পসিবল একটা জিনিস। এই যে স্পিরিচুয়ালিটি, আসলে তো আসল সত্যকে ধরতে গেলে আমাদের অনেক পথ চলতে হবে। আর ঠিক আছে, মানলাম হয়তো আমরা জানি না, বাট দ্য পয়েন্ট ইজ যে প্রত্যেকটা মুহূর্তেই তুমি নিজেকে ভালো রাখা, নিজেকে শান্ত রাখা তোমার হাতে আছে, অ্যান্ড প্র্যাকটিক্যালি পসিবল। জাস্ট কয়েকটা জিনিস, কয়েকটা অভ্যেস তৈরি করে ফেলতে পারলে ইট ইজ লাইক, আচ্ছা এরকম হয় নাকি, আচ্ছা এত ভালো আছি আমি কি করে। এটা কিন্তু হওয়া সম্ভব, বলো অভ্যেসগুলো। করা সম্ভব। এখন বলবো না মডিউল इसके आगे देखने के लिए पैसे देने पड़ेंगे, इसके आगे देखने के लिए पैसे देने पड़ेंगे। 2 दबाएं। না না, আমি এখন বলতেই পারি, কিন্তু এখন বলতে গেলে ওইটার একটা ওইটা নিয়ে একটা ডিটেল হয়ে যাবে। আমার বক্তব্য হলো সিম্পল জিনিস, সবচেয়ে আগে যেটা বললাম, ভয়কে যদি কেউ কন্ট্রোল করতে পারে ফার্স্ট। ভয় না পেলে কি হবে জানিস মানুষের, মানুষ ভয় না পেলে কি করে, কি করতে পারে, ভয় না পেলে মানুষ নিজের সেলফ হয়ে থাকতে পারে। কারণ মানুষের ওইটার উপর থেকে কোনো কিছু এক্সপেকটেশন থাকে না। মানে ধর আমি একটা কাজ করছি, আমার ভয় নেই, এই আমরা এখানে বসে আড্ডা মারছি, আমাদের থোড়াই ভয় আছে লোকে দেখবে কি দেখবে না, নেই তো। কারণ আমাদের এই মুহূর্তে দরকার হলো এই ডিসকাশনটা যাতে আমাদের জন্য প্রচন্ড আনন্দময় হয়। যদি হয় তাহলেই লোকজনের কাছে ভালো লাগবে, নাহলে লাগবে না। পয়েন্টটা হলো, যখনই আমি ভাবা যদি শুরু করি এই আড্ডাটা না একটু একটু এটা একটু এন্টারটেনিং বানাতে হবে, এটাকে একটু, এটা না 1 লাখ ভিউ অব্দি পৌঁছতে হবে। হাউ ডু ইউ নো? আমরা কি করে জানি যে 1 লাখ ভিউ অব্দি পৌঁছবে কিনা? জানি না তো। যদি না জানি তাহলে আমাদের কাজটা তো এইখানে, পরের কাজটা তো দর্শকদের, তাই তো? এবার আমার কি তাহলে ভয় কেটে গেল? আমি ভয় এটা থাকলো না, আমি এটা বলে ফেললে কি হয়ে যাবে? এটাও যদি আমি ভেবে নিই যে পৃথিবীর সবাইকে আমার ভালো আমার সবার আমাকে ভালো লাগবে না, এটা মেনে নিলাম, এটা তো সত্যি কথা। এটা মেনে নিলে কেউ যদি আমাকে বলে এই দাঁড়িয়েওয়ালা লোকটা না খুব বক বক করে, আমি তো জানি ওনার আমাকে ভালো লাগছে না, দ্যাটস ওকে। এটা হওয়াটা সম্ভব, এটা হওয়াটা স্বাভাবিক। তার জীবনটা একরকম, মানে তার ধর আমাকে পার্টিকুলারলি কোনো একটা কারণে ভালো লাগে না, পৃথিবীর প্রত্যেকটা লোকের শাহরুখ খানকে ভালো লাগে না, এটা আমি বিশ্বাস করতে পারি না, কিন্তু সত্যি। সত্যি সত্যি, এটা হ্যাঁ বিশ্বাসযোগ্য না, এটা বিশ্বাসযোগ্য না, তবু সত্যি। সুতরাং এইটাও যদি অ্যাকসেপ্ট করে নাও যে সবার আমাকে ভালো লাগতে পারে না, তাহলে এটাও চুজ করার সুবিধা হয়ে যায়, আচ্ছা এই লোকটা আমাকে ভালো লাগছে না, আমি একে আর বেশি ইয়ে করতে না, পারি। কারণ তার যে ভালো লাগছে বা লাগছে না, লাগলেও সেটাও বা না লাগলে সেটাও, সেটা তো সম্পূর্ণ ডিপেন্ড করছে তার জীবনযাত্রার উপরে, তার বড় হয়ে ওঠার পেছনে, তার এক্সপিরিয়েন্স, তার ভয়, তার অনুভূতি, তার উপরে। Correct. ইট ডাজন্ট শো এনিথিং অন মি। ঠিক। কেউ তোকে যদি ভালোবাসে তাহলে ইট ডাজন্ট শো এনিথিং অন ইউ যে তুই খুব ভালো মানুষ বলে তোকে ভালোবাসছে। নো, সেই মানুষটার হিসেব মতন তার চোখ দিয়ে তোকে ভালো লাগছে। আরেকটা জিনিস বলি, সবসময় বলে লোকে নিজেকে ভালোবাসলে অন্যকে ভালোবাসা যায়, কথাটা তো অনেকেই সবাই বলে, কেন? ওয়াই? চোখ ক্রিয়েট হয় ভালোবাসা, তাহলে মন ক্রিয়েট হয়। আমি যদি নিজেকে ভালোবাসি খুব, তাহলে কি হবে? আমি সবসময় চেষ্টা করবো আমি এমন মানুষের সঙ্গে দেখা করি যে আমাকে আরো বেশি ভালো রাখবে। আর যখনই আমাকে ভালো রাখা শুরু করেছে, দুজনের ক্ষেত্রে কিন্তু, তখনই আমার ওকে মনে হয়, আহারে তুমি আমাকে এত ভালো রাখছো, তোমার মতো মানুষ হয় না, অ্যান্ড দিস ভালোবাসা কামস। ও পূর্ণাবদা এখন নিজেকে তার মানে অনেক 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 বেশি ভালোবাসে। কুঞ্জিটা ওখানে, চাবিটা এতদিন খুঁজছিলি না, এটা ওখানে।
তোমরা বোধহয় ভিডিওগুলো দেখো না ইউটিউবে, তোমার আমি তো খুব দেখি এই যে মেন্টাল পিস কি করে পেতে হয়, জীবনের শান্তি কি করে পেতে হবে, ট্রুথ কি, এগুলো আমি প্রচন্ড দেখি, প্রচন্ড। ওখানটায় মানে এই যে দ্বৈরথটা, ধরো কোনো একটা ভিডিওতে বলছে যে জীবনটা এইটাই, এটাকে মেনে নিয়ে তুমি ভালোবাসো, মানে তোমার মেটেরিয়ালিস্টিক জীবনে যদি খুশি দেয় খুশি, তুমি খুশি হয়ে যাও। আবার একটা পরের ভিডিওতে স্ক্রোল করতে হতে আরেকটা ভিডিও, সেখানটা বলছে সবকিছু ছাড়ো, বুঝলে শান্তি খুঁজে পাবে না। এই যে এবার এবার তারপরে ওখানটা পরেরটা থেকে ঢুকে গেছি শান্তি কি, এই করতে করতে যখন শেষ করছি তখন দেখছি আলু দিয়ে ফোন চার্জ করবার উপায়, শেষ করছি, এটা আমার ভালো লাগছে। আমি এটা কথা, কি ঝামেলা তার। একজন একজন ভদ্রলোক এই পৃথিবীতে এসেছিলেন কয়েকদিনের জন্য। তিনি একটা কথা বলেছেন, খুব ইম্পর্টেন্ট কথা, বারবার বলি আমরা, সেটা হলো যত মত তত পথ। বুঝলি, পথ অনেক আছে, মত অনেক আছে, কিন্তু পৌঁছানোর লক্ষ্য একটাই, কিন্তু পিস। ওম শান্তি। ওম শান্তি মিলেগা একদিন। মিলে তো, আর পিস খুব ইজিলি অ্যাটেনেবল জিনিস। লোকে না আসলে মানে কি বলতো, রাস্তাঘাটে প্রচুর জ্যাম হয়ে গেছে, লোক দেখতে পাচ্ছে না, ওই ডান দিকে কিন্তু একটা বড় বড় অক্ষরে লেখা আছে ডান দিকে গেলেই পিস আছে, আর লোক দেখতেই পাচ্ছে না এত ভিড়। স্টেন্ট লাগাতে, ওই হার্টে ব্লক হলে পরে যেমন ব্লক হলে স্টেন্ট লাগিয়ে দেয় ওরকম আর কি। চলো ওম শান্তি বলে ফেলেছি, আর তারপরে আর আজকে আড্ডা এখানেই আমরা ব্যাপারটাকে কি বলছো, আমরা আসল টপিক নিয়ে আলোচনা করলাম না, তো 50,000 ভিউ হবে না কি ইউটিউবের নতুন ওয়ার্কিং পলিসি। কি হচ্ছে তাতে? তোর মনে হচ্ছে যে এই যেই লেভেলে আছি আমরা এখন, এখান থেকে ইউটিউব তুরীয় অবস্থায় একটা আমরা আছি, এই অবস্থায় এরপরে আমি কিন্তু 1 লাখ দেখতে পাচ্ছি না, এটা কিন্তু 1 লাখ যাবে না। তোকে একটা তুরীয় অবস্থা থেকে ইউটিউবের পলিসি নিয়ে কথা বললো, কি বল, আমরা নিতে পারছি না। আমিও নিতে পারছি না। ও বলছে 1 লাখ পৌঁছো, তাহলে কি বললাম, এবার তাহলে আমরা একটু চারিত্রিক উন্নতি হলো না? না, এইটুকুতে হলো না, লোকের আপনাদেরও হবে কিনা জানি না। আধ্যাত্মিক উন্নতির কথা হচ্ছে এখানে, তুই জানি ইউটিউবের পলিসি এইটাতে আমি না, এটার থাম্বনেলটা দেবো, হ্যাঁ, পিস কি করে, শান্তি কি করে খুঁজে পাবেন জানুন, আর তোমাদের দুজনের মুখগুলোকে বাবাদের করে দিতে বলবো, একটা তিলক ফিলক দেবা, মাঝখানে আমি এরকম করে বসে আছি, আমি শান্তি খুঁজে পেয়েছি, আপনারাও খুঁজে পান। বাস তো নেই, পাটা তো নড়ছে, চোখ চোখ। আরে এই যে প্রবলেমটা না, আমি তো ওই জায়গাটাতে এগ্রি করি না আর কি, ওই যে শান্তি কেন দরকার লাইফে এত, আমি তো অশান্ত থাকলে মজা হবে। যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো। এই নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, ওকে। বাই দা ওয়ে, শুধু একটা জিনিস বলে দিই, একটা কনফিউশন দিয়ে যাই শেষ, হ্যাঁ কারণ কনফিউশন মানেই প্রশ্ন। হ্যাঁ এটা হলো যে ও যেটা বলছে যে অশান্ত থাক, আমি একটু অনেক তো কথা বললাম আমরা শান্তি নিয়ে, একটা জিনিস বলি, সেটা হলো শান্তি কিন্তু আমরা এই জন্য খুঁজি না যে আমরা শান্ত হয়ে যাব, শান্তি এই জন্য খুঁজি যাতে অশান্তিকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি। ঠিক, তো অশান্তি অ্যাংজাইটির দরকার। অশান্তিও খুব জরুরি জীবনে, সবটা শান্ত হয়ে গেলে হবে না। ওকে গ্রেট, এটা আমার ওই প্রত্যেক প্রত্যেক থেকে অভিভাবকের ধুতি পাঞ্জাবি নেওয়া বন্ধু। হ্যাঁ অরুণাবদা আমার মনে হচ্ছে না কি ওই ব্র্যান্ডের কন্টেন্ট গুলো প্রমোট করছে একটা কয়েকটা সাদা দিন এরকম ধরে। আলখাল্লা হ্যাঁ। করে, না না ওটা রিয়েল, সাদা আলখাল্লার মতো একটা করে হ্যাঁ, অমনি করে একটা, বাবা হ্যাঁ বাই দ্য ওয়ে, আমি সিরিজ করছি 27 ডলার গৌরব তপদারের চ্যানেলে প্রেত কথায়, এটা সুনন্দ এটা প্রথমে জিডি, আর মাঝে মাঝে আমি ঘুরে ঘুরে যত বলি এই কথাটা, আপনারা যতজন দেখছেন এটা সবাই গিয়ে আমিষ দেখবেন। 27 জুলাই রিলিজ করছে, দুর্দান্ত একটা সিনেমা হচ্ছে, আমি বলছি না, এটা অন্যেরা আমাকে বলেছে বলে আপনাদের বললাম, আমি চাই না কিরকম হচ্ছে, আপনারা দেখে বলবেন। বেশ, ওকে গ্রেট। ওই আবার যথারীতি প্রত্যেক দিনের মতন 5খানা খুব বড় বড় টপিক ছিল, যেগুলো আমি প্রচন্ড খেটে করে প্রশ্নগুলো করে নিয়ে এসেছিলাম, সেগুলোর কি যুক্তি হতে পারে, তারপরে কি প্রশ্ন হতে পারে, এরকম প্রচুর কোশ্চেন আমি বানানোর পর এই দুজনকে আমি পাঠানোর পর পরের দিন সকালবেলা এই যে ফ্লোরে এসে যখন গিয়ে ক্যামেরাটা অন হয়, তখন একটা অন্য বিষয় নিয়ে আলোচনা হয়। আজকেও সেরকম একটা অন্য বিষয় নিয়ে আলোচনা হলো। জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আপনাদের কি মতামত আছে, সেটাও অবভিয়াসলি শেয়ার করবেন। আর প্রশ্ন বলা প্র্যাকটিস করছি আমি, প্রশ্ন বলা প্র্যাকটিস করছি আমি। টাটা, দেখ প্রশ্ন, হ্যাঁ করতে করতে হয়ে যাবে। বল, একবার বল। প্রশ্ন প্রশ্ন, প্রশ্ন হ্যাঁ হ্যাঁ, আম- এত সহজ। হ্যাঁ প্রশ্ন। আরে লাইফের মতোই রে। বাবা জানতো। ওকে, দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।